ওয়েলকাম টু ফিজিক্স হোল্ডার। আশা করি তোমরা যথেষ্ট পরিশ্রম করছো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো, আর ফিজিক্সও খুব ভালো লাগছে, বোরিং লাগছে না। আর যদি ফিজিক্স বোরিং লাগে, হার্ড লাগে, ফিজিক্স কঠিন, এই ধরনের কনসেপ্ট তোমার মাথার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করবে, আমাদের ক্লাসগুলো দেখবে। দেখবে তোমার এই ভুল ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি ফিজিক্স তোমার ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে। দেখো, আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে বৃত্তীয় গতি, তারপরে অপকেন্দ্র, অভিকেন্দ্র, অপকেন্দ্র ত্বরণ ও বল। তারপরে বৃত্তীয় গতিতে যদি কোনো বস্তু থাকে তার 4 ধরনের ত্বরণ থাকে, সেই 4 ধরনের ত্বরণ কী কী সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা নিট জেইর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমাদের এইচএসের ক্ষেত্রেও যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক আজকের জিনিসটা। তা দেখো, ফার্স্ট আমরা পড়ব সমবৃত্তীয় গতি। হেডিং দাও সমবৃত্তীয় গতি। এবার তুমি বাইক চালাতে জানো বা স্কুটি চালাতে জানো? তো তোমাকে একটা বৃত্তপথ দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? বৃত্তপথ, এটা ধরো একটা বৃত্তপথ যার ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? এবার তোমাকে বলা হলো এই বৃত্তপথ বরাবর তোমাকে বাইকে করে যেতে হবে। এবার তুমি দেখবে বাইক বা স্কুটিতে দেখবে একটা স্পিডোমিটার দেওয়া থাকে, মানে যেখানে তোমার 10 কিমি, 20 কিমি, 30 কিমি, 40 কিমি, 50 কিমি এরকম করে সব স্পিডটা লেখা থাকে। তুমি বাইকটা এই স্পিডটা বাড়াতে পারো। আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল থাকে স্ক্রিন, সেখানে তোমার দেখায় স্পিডটা। এবার তোমার একটা কন্ডিশন দেওয়া হলো এখানে 40 কিমি পার ঘন্টা। ও বেশি হয়ে গেল, আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না। আচ্ছা 20 কিমি পার ঘন্টাতে তুমি এই বৃত্তপথ বরাবর যাবে। বৃত্তপথ একটা ছোটো না, বড় একটা বড় বৃত্তপথ দেওয়া হয়েছে, সেই বৃত্তপথ বরাবর যাবে। আমি বোর্ডে এটা আঁকলাম, ঠিক আছে? এই বৃত্তপথে তুমি তাহলে 20 কিমি ফিক্সড করে দেওয়া হয়েছে, তুমি আর বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। 20 কিমি পার ঘন্টা ওই স্পিডটা তোমার ফিক্সড করে দেওয়া হয়েছে গাড়িতে। এবার তুমি এই বৃত্তপথে যদি যাও তাহলে কি হচ্ছে, তুমি ধরো অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছ, অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এখানে কত হবে তোমার বেগ, স্পিড কত হবে? 20 কিমি পার ঘন্টা। না, এর চেয়ে কমানো যাবে না, কারণ এর চেয়ে কমালে তুমি বলবে বা স্যার তাহলে তো সাইকেলেই দিতে পারতেন, স্কুটি বাইক দেওয়ার কি দরকার ছিল, ওইটুকুনি তো আমরা সাইকেলেই যে চাই। ঠিক আছে, 20 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে তুমি এখানেও যখন যাবে তখনও 20 কিমি পার ঘন্টা। এখানে কত হবে? এখানেও 20 কিমি পার ঘন্টা। এখানে কত হবে? এখানেও 20 কিমি পার ঘন্টা। যেহেতু তুমি স্পিডটা চেঞ্জ করছো না, বেগটা চেঞ্জ করছো না, ঠিক আছে? তাহলে এখানে এখানে ইভেন প্রত্যেকটা পয়েন্টেই তোমার বেগ সেম থাকছে, বেগের মান সেম থাকছে, স্পিডটা সেম থাকছে। তাহলে এই যে বৃত্তপথে তুমি যদি ঘুরো না, এটাকেই বলবো আমরা সমবৃত্ত গতি, ঠিক আছে? এই গতিটা একটু ভালো করে দেখো। আচ্ছা, বেগ বললাম তো, সমবৃত্তীয় গতি। আচ্ছা, এইখানে বেগের মানটা কত বলো তো? 20 কিমি পার ঘন্টা। আচ্ছা, এই পয়েন্টের ডিরেকশন কোন দিকে হয় বলো তো? আচ্ছা, যদি বলতাম আমি এইদিকে, একজন তুমি সোজা পথে যাচ্ছ, তাহলে ডিরেকশনটা অল টাইম এই পথ বরাবর হবে। এটা যদি পূর্ব দিক হতো, হ্যাঁ, তাহলে বলতে 20 কিমি পার ঘন্টা পূর্ব দিক, হ্যাঁ, তাহলে ডিরেকশন বলতে পূর্ব দিকে। কিন্তু দেখো এখানে একবার ওপরে যাচ্ছে, এখানে একটু পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে, প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তপথে যদি ঘুরে একটা বেগের ডিরেকশন কোন দিকে হয় জানো তুমি? আশা করি জানো। বৃত্তপথের যে কোনো বিন্দুতে তার বেগের ডিরেকশন হয় তার স্পর্শক বরাবর, ঠিক আছে? বেগের ডিরেকশন হয় স্পর্শক বরাবর, ঠিক আছে? এই স্পর্শক বরাবর হয় জানো তো? দেখো দেখো, নিরাশ হবে না, ঠিক আছে? দেখো, একটা বস্তু যদি দড়িতে বেঁধে রাখা হয়, তারপরে তোমার আঙুলে সেই দড়িটা এরকম করে ঘুরাচ্ছ, তাহলে যদি এই দড়িটা না একটু নরম নাও, তুমি যদি একটু শক্ত খুব দড়ি না নাও, দেখবে এরকম করে ঘোরাতে ঘোরাতে যদি ছিঁড়ে যায়, তাহলে এরকম করে ঘুরছিল, ঘুরতে ঘুরতে যে মুহূর্তে দেখবে কেটে যাবে, সেই মুহূর্তে দেখবে সে কিন্তু আর এক পাক দিয়ে আর এক পাক দেবে না, যেই মুহূর্তে কেটে যাবে সেই মুহূর্তে তার স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে, যে মুহূর্তে ঘুরে যাবে সেই মুহূর্তে তার স্পর্শক বরাবর চলে যাবে। বোঝা গেছে? এবার আর উদাহরণ নেবে, ধরো সাইকেলে চাকা, কাদা মাটি
হ্যাঁ, তুমি বৃষ্টির সময় তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, দেখবে সাইকেলে যে চাকাটা আছে না, তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে চাকাটা যে ঘুরছে না, চাকাটার সঙ্গে যে কাদা জল লেগেছিল না, সেটা দেখবে চাকার সঙ্গে স্পর্শক বরাবর ছিটকে যাচ্ছে, স্পর্শক বরাবর ছিটকে যাচ্ছে। বুঝতে পারছো কেন স্পর্শক বরাবর যায়? কারণ বেগের ডিরেকশনই স্পর্শক বরাবর হয়। তুমি যদি সাইকেলের চাকাটা দেখবে জল রেখেছো, এক জায়গায় জল রেখেছো, সাইকেলের চাকাটা মানে প্যাডেল ঘোরাচ্ছ আর চাকাটা নিয়ে গিয়ে জলের ওপর রেখে দেবে, ঠিক আছে? তুমি একজন কাউকে বলবে প্যাডেলটা ঘোরাতে, আর তুমি সাইকেলটা নিয়ে গিয়ে ওই জলে টাচ করবে, দেখবে ওই চাকাতে না জলটা দেখবে স্পর্শক বরাবর যাচ্ছে। একদম ভালো দেখতে হবে, দেখে কালকেই বাড়ি গিয়ে, কালকে বলতে আজকেও করতে পারো, আমি জানি না, আমি যখন রেকর্ড করছি এটা রাত্রিতে, তুমি যখন দেখবে, তুমি দেখবে করবে জল রাখবে, ঠিক আছে? জল নিয়েছো কোথাও, হ্যাঁ, দিয়ে এবার চাকাটা নিয়ে গিয়ে এরকম করে তুমি ওই জলে রাখবে, দেখবে চাকার সঙ্গে সঙ্গে জলটা তোমার স্পর্শক বরাবর, ঠিক চাকার স্পর্শক বরাবর জলের গতিটা হবে, মানে চাকার সঙ্গে লেগে ঘুরছে, যে মুহূর্তে চাকা গায়ে টাচ করছে বা ছেড়ে যাচ্ছে জলটা, সেই মুহূর্তে দেখবে স্পর্শক বরাবর, বৃত্ত পথের স্পর্শক বরাবর চলে যাচ্ছে। হ্যাঁ, সাবধান, মায়ের মার খেতে পারো, হ্যাঁ, এটা আমি রিস্ক নিতে পারি না, বলবেন আবার স্যার বলেছে, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়াও, এখানে একটা কি চলে এসেছে, ঠিক আছে? তা তা এবার তাহলে স্পর্শক বরাবর হয় বৃত্তপথে যদি কেউ ঘুরে, তার বেগের ডিরেকশন হয় তার স্পর্শক বরাবর, তাহলে এখানেও কি হবে? তার স্পর্শক বরাবর, এখানেও কি হবে? তার স্পর্শক বরাবর, এখানেও কি হবে? স্পর্শক বরাবর। তাহলে দেখো এখানে আমি যদি বলি 20 কিমি পার ঘন্টা বেগের ডিরেকশন ওপর দিকে, মানে উত্তর দিক যদি বলি, এটা যদি বলি উত্তর দিক, হ্যাঁ, এইটা যদি বলি, দেখো আমরা এরকম করে বলি না, এটা কি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে এটা যদি 20 কিমি পার ঘন্টা বেগের ডিরেকশন বললাম তো 20 কিমি পার ঘন্টা, হ্যাঁ, আর কি বলছি, এই দিকটা কোন দিকে? ওপর দিক মানে নর্থ, হ্যাঁ, বা উত্তর দিকেও বলতে পারো। এইটা কত বলছি? 20 কিমি পার ঘন্টা, এটা কি বলতে পারি? ওয়েস্ট, হ্যাঁ। এটা দেখো এখানে সেরকম সাউথ হবে, এখানে আমি এইসব দরকার নেই, এখানে ইস্ট হবে। তাহলে দেখো এই বেগের মানটা কত? 20 কিমি পার ঘন্টা, এর সঙ্গে কি আছে? নর্থ, হ্যাঁ। এখানে যদি বেগটা v1 লিখি, এইখানে আমি 20 কিমি পার ঘন্টা কি বললাম? এটা ওয়েস্ট, হ্যাঁ, মানে পশ্চিম দিক বলি, তাহলে এইটাও কি v1 লিখতে পারবো আমি? এই বেগটা আর এই বেগটা কি একই বেগ একটা ভেক্টর রাশি, তাই তো? বেগ ভেক্টর রাশি। এবার ভেক্টরের ক্ষেত্রে দুটো জিনিস থাকে, শুধু মান সঙ্গে একটা মান থাকে, সঙ্গে একটা অভিমুখ থাকে, হ্যাঁ, ঠিক আছে? এটা মান আর এটা অভিমুখ। বেগের যেহেতু ভেক্টর রাশি, তাই দুটো জিনিস থাকে, এক মান আর এক অভিমুখ। এবার দুটি ভেক্টর যদি সেম হতে হয়, তাহলে তার মানটাও সেম হতে হবে, আবার তাদের ডিরেকশনটাও সেম হতে হবে। কিন্তু দেখো এখানে বেগের মানটা একদম এক, মানে সেম, ঠিক আছে? এখানে নর্থ, এখানে ওয়েস্ট, কিন্তু দিকটা সেম নয়। তাহলে আমরা এটা v1 বলে, এটাও v1 বলতে পারবো না, এটাকে v2 বলতে হবে, আলাদা কিছু বলতে হবে। এই দুটো সেম নয়, এটা নট ইকুয়াল টু v1, তাই তো? তাহলে এইটাকে যদি v1 বলছি, এটাকে বলছি v2, একই তো না? কারণ বেগের যেহেতু ভেক্টর রাশি, তার মান ও অভিমুখ দুটোই সেম হতে হবে। দুটো সেম না হলে তাকে আমরা, মানে মান ও অভিমুখ দুটোই যদি সেম হতো, এইটার এইটা, তাহলে বলতাম এই বেগটা সমান এই বেগটা। তাহলে এর মান আর এর মান যদি সেম হয়, অভিমুখটা আলাদা হয়, তাহলে আলাদা ভেক্টর, ঠিক আছে? তাহলে এও আলাদা ভেক্টর, ঠিক আছে? এ v3 ধরলাম, এ v4 ধরলাম, ঠিক আছে? যদিও তাদের মান সেম, তাহলে আমি একটা বস্তু যদি বৃত্তপথে ঘুরে, হ্যাঁ, সমবৃত্ত পথে ঘুরে, তাহলে আমি বলতে পারি v1 এর মানটা মড দিদি, ঠিক আছে, ইকুয়াল টু কি লিখবো? v2 এর মানটা ইকুয়াল টু কি লিখবো? v3 এর মানটা, দেখো প্রত্যেকটা পয়েন্ট এখানেও মান 20 হবে, ঠিক আছে, ইকুয়াল টু v4 এর মানটা ইকুয়াল টু, এখানে কত বলছে? v4, এরকম চলছে, ইকুয়াল টু 20 কিমি পার ঘন্টা। কারো ডাউট নেই আশা করি, তাই তো? তাহলে এদের প্রত্যেকটা পয়েন্টে মান সেম আছে, বাট ভেক্টর হিসাবে মানে বেগটা সেম নেই, জাস্ট মানটা সেম আছে। v1 নট ইকুয়াল টু v2, নট ইকুয়াল টু v3, নট ইকুয়াল টু v4, ঠিক আছে? তাহলে একটা বস্তু যদি সমবৃত্ত পথে ঘুরে, এটাকে আমরা সমবৃত্ত গতি বলবো। একটা বস্তু যদি সমবৃত্ত পথে ঘুরে,
তাহলে তার প্রত্যেকটা পয়েন্টে বেগের মান সেম থাকছে, কিন্তু বেগ সেম থাকছে না, যেহেতু প্রতি মুহূর্তে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই সমবৃত্ত পথে যদি কোনো বস্তু ঘুরে তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বস্তুটা বেগ সেম থাকে না, তাই তো? বেগ সেম থাকে না তো? কি থাকে? তাই বেগের মানটা সেম থাকে, তাই তো? বেগের মান সেম আছে, কত আছে এই ক্ষেত্রে? যেমন 20, অল টাইম 20 থাকে। এবার বেগ আর দ্রুতি বলে একটা জিনিস আমরা পড়েছিলাম। বেগটা কি ছিল? মান আর অভিমুখ উভয়ই ছিল। আর দ্রুতিটা কি ছিল? শুধুমাত্র মানটা ছিল, দিকের কোনো গল্প টল্প ছিল না, তাই তো? তা এখানে দেখো সব জায়গায় কি আছে? মানটা ফিক্সড আছে। দিকটা যদি আমি না ধরি তাহলে বলবো না দ্রুতি এখানে সেম আছে। তাই সমবৃত্তীয় গতি বলতে আমি কি বলবো? সমবৃত্তীয় গতি বলতে বলবো যে সমবৃত্ত গতি মানে সমবেগ নয়, সমবৃত্ত গতি মানে সমদ্রুতিতে চলছে। ঠিক আছে? এবং তো ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, লিখে নাও, নোট করে নাও। এবার দেখো, ঠিক আছে, এবং তো ক্লিয়ার তো? এটা সমবৃত্ত গতি শেষ হলো। এবার দেখো আমি অভিকেন্দ্র ত্বরণে যাব। হেডিং দাও অভিকেন্দ্র ত্বরণ। দেখো এইখানে বেগ v1, এখানে বেগ v2। আচ্ছা, এরপরে প্রত্যেকটা জায়গায় দেখো বেগ পরিবর্তন হচ্ছে, মান এক থাক, মানে তো শুধু এসে যায় না, অভিমুখটাও এক হতে হবে, তারপরে বেগ সেম থাকবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন যদি হয়, বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি না? সেটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। কেন এর নাম অভিকেন্দ্র ত্বরণ? মানে জাস্ট ত্বরণ না, অভিকেন্দ্র ত্বরণ, সেটা আমরা দেখব। আরে তুমি বুঝতে পারছো না? আরে অভিকেন্দ্র ত্বরণ বুঝতে পারছো না? আচ্ছা দেখো, আমরা তো ডিটেলসে আসবো, প্রমাণ করবো অভিকেন্দ্র ত্বরণ কত মান, কী দিক, কোন দিকে অভিমুখ, কেন এটা অভিকেন্দ্র ত্বরণ, সবই বুঝবো। তার আগে একটা জিনিস বলো, এই জিনিসটা যদি এখানে এই তো এইদিকে বেগের তো ডিরেকশন, তার মানে এই সোজা চলে যাচ্ছিল 20 কিমি পার ঘন্টা, কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে, এটা দিক, হ্যাঁ এটা মান, এটা দিক, উত্তর দিকে চলে যাচ্ছিল। আচ্ছা, নিউটনের ফার্স্ট ল কি বলেছিল মনে আছে? যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর সচল বস্তু সমবেগে সরেখা বরাবর চলতে থাকবে। ঠিক আছে? এবার তুমি যদি সোজা, তোমার ওপর যদি কোনো বল না থাকতো, যে ধরো একটা দড়িতে একটা পাথরকে বেঁধে হাতে ঘোরাচ্ছ, তুমি যদি ওর ওপর কোনো বল প্রয়োগই না করো, তাহলে তো বাইরে থেকে বল প্রয়োগ না হলে এই বস্তুটা সোজা সরেখা বরাবর চলতে থাকার কথা। কিন্তু যাচ্ছে কি? দেখো এই সোজা যাচ্ছে না, বেগ পরিবর্তন হয়ে যাচ্ছে। বেগ পরিবর্তন হয়ে যাওয়া মানে এখানে একটা বল আছে, যার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। ঠিক আছে? তা এই ডিটেলসে আমরা আসবো। ঠিক আছে? বুঝতে পারছো তো? প্রত্যেক মুহূর্তে দেখো তার দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বেগ পরিবর্তন হচ্ছে। যদি বল প্রয়োগ না হতো সে সমবেগে সরেখা বরাবর চলে যেত, কিন্তু বল প্রয়োগ হচ্ছে বলেই এ আর যেতে পারছে না সোজা, এ সব মুহূর্তে বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একটা ত্বরণ আছে। ঠিক আছে? তাহলে আমি কি বলছি দেখো, আর একটু ভালো করে ভাবো। আমি একটা সমবৃত্তীয় এক্সাম্পল নিয়েছি, তার মানে বেগের মান সবসময় ফিক্সড আছে। যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে আমি আলটিমেট বলতে পারি এখানে বেগ ফিক্সড নেই, বেগের পরিবর্তন হচ্ছে। এবার বেগের পরিবর্তন মানেই এখানে ত্বরণ আছে, বেগের পরিবর্তনের হারকেই বলবো আমরা সেই ত্বরণ। ঠিক আছে? ঠিক আছে, আশা করি বুঝেছো। ঠিক আছে, এবার একটা ফ্রেশ বৃত্তগতি আঁকবো, সেখান থেকে তোমাদের প্রমাণ করব যে বৃত্তীয় গতিতে যে ত্বরণটা থাকে তার মান কত হয়। ঠিক আছে? ঠিক আছে, বৃত্তীয় গতি, দাঁড়াও। ঠিক আছে, এই বন্ধু ক্লিয়ার? কোনো ডাউট নেই আশা করি। ঠিক আছে, পড়াশোনা ভালো চলছে আশা করি, আর একটু ভালো করে পড়বে কদিন, হ্যাঁ, কারণ না বেশি দিন নেই পরীক্ষা, ভালো করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। 11টা কেউ অবহেলা করবে না, 11টা অনেকেই অবহেলা করে। 11টা অনেকে ভাবে যে 11 ইচ্ছে এখানে পড়াশোনা করে কি হবে, এই নাম্বার কি কোনো জায়গায় কাজ দেবে? এই যে চ্যাপ্টারটা পড়ছো না, যার নাম হচ্ছে বৃত্তগতি, আজকে যেটা পড়ছো না অভিকেন্দ্র বল আর অভিকেন্দ্র ত্বরণ, তুমি দেখবে 11-এ তো লাগবে সব জায়গায়, প্লাস 12-এও যে বহুত জায়গায় কাজে লাগবে। এগুলো সব ফান্ডামেন্টাল চ্যাপ্টার, এগুলো মানে এটা ছাড়া কোনোদিন তুমি সায়েন্সে চলতে পারবে না, সব জায়গায় কাজে লাগবে এসব জিনিসগুলো। ঠিক আছে? এসব জিনিস ছাড়া চলতেই পারবে না। ঠিক আছে, দেখো আসি, দেখো আমি কি বললাম, এর প্রমাণ করব। হেডিং দিয়েছো তো অভিকেন্দ্র ত্বরণ।
ঠিক আছে, ঠিক আছে, ধরে নাও এটা একটা সমবৃত্তীয় পথ। বস্তু কি হচ্ছে, ভি বেগে ঘুরছে, ঠিক আছে, ঠিক আছে, ভি বেগে ঘুরছে। ধরো এই কেন্দ্র ও ব্যাসার্ধ আর, ঠিক আছে, এবার ভি বেগে ঢুকছে কোনো এক মুহূর্ত, ধরো এই পয়েন্টটার নাম দিলাম এ, ঠিক আছে, কোনো এক মুহূর্তে বেগের মান ভি, সবসময় বেগের মান ভি থাকবে, কোনো এক মুহূর্তে দেখছি এ পয়েন্টে বেগ হচ্ছে ভি, মানে অল টাইমে বেগ হবে ভি, সমবৃত্ত পথ, ঠিক আছে। তাহলে এখানে অভিমুখটা হচ্ছে এপি বরাবর। কারণ কি, এর স্পর্শক বরাবরই হবে অভিমুখ। এই স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে সবাই জানি আমরা। স্পর্শক লম্বের সঙ্গে, স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে সমকোণে থাকে, এই মধ্যে আমরা জানি। এবার ধরো খুব টাইম টি টেন্স টু 0, মানে জাস্ট একটু পরে এই কোণাটা এ পয়েন্ট থেকে জাস্ট একটু পরে বি পয়েন্টে পৌঁছেছে, ঠিক আছে, কোথায় পৌঁছেছে, বি পয়েন্টে পৌঁছেছে, বি পয়েন্টটা জাস্ট এর পরে, মানে প্রায় এ আর বি কাছাকাছি, দুটি পয়েন্ট একদম কাছাকাছি, কিন্তু আমরা এখানে আঁকলে খুব মানে ঘিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে, তাই আমরা এই পয়েন্টটাকে একটু দূরে আঁকছি, ঠিক আছে। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানেই আছে, হ্যাঁ, সেই পয়েন্টের নাম হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এখানেও বেগের মান কত হবে, সমবৃত্ত পথ, তার মানে এখানেও বেগের মান ভি হবে। ডিরেকশন কি হবে, এখানেও স্পর্শক বরাবর হবে, ঠিক আছে, স্পর্শক বরাবর হবে। হ্যাঁ, এখানে কি হয়েছে, পি বরাবর, তো এপি বরাবর, এটা পি ভি লাগলাম, এটা পি কিউ করে দিলাম, ঠিক আছে, স্পর্শক বরাবর হবে, ঠিক আছে। এবার দেখো, ঠিক আছে, এবার দেখো, কালি পড়ে গেল বিন থেকে, যাই হোক, ঠিক আছে। এবার দেখো যে এখানেও এই ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ আর, ঠিক আছে, ব্যাসার্ধের সঙ্গে স্পর্শকের কোণ কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এই পর্যন্ত আমি আর নোংরা করছি না, এটা কত, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এবার তুমি বলো তো যে এপি, এপি বরাবর বেগ ভি এর উপাংশ এই দিকে, বলবে স্যার ভেক্টর সাইন দিয়ে দিলেন, ঠিক আছে, ভেক্টর সাইন দিলাম না, যাও, কারণ ভেক্টর হিসাবে তো দুটো সেম না, জাস্ট মানটা সেম। এর ডিরেকশন এপি বরাবর, এর ডিরেকশন এ কিউ বরাবর, ঠিক আছে, ঠিক আছে, এটা ভি, হ্যাঁ ভি। এবার বলো এপি বরাবর এই বেগটা ভি, এর এ ও বরাবর উপাংশ কত, 0। আরে কোনো ভেক্টরের লম্ব উপাংশ বরাবর কোন উপাংশ কত হয়, 0 হয় না? তুই আরে দেখো 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 দেখো, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই ভেক্টরটা, হ্যাঁ ভি ভেক্টর, ঠিক আছে। এইদিকে যদি থিটা হয় তাহলে এইদিকে কী লিখবো, ভি কস থিটা, ভি সাইন থিটা, মন দিয়ে বুঝে পড়ো, ঠিক আছে, পড়াশোনা মুখস্থ করো না, ঠিক আছে। ভি এদিকে কী হয়, কস থিটা, এদিকে কী হয়, সাইন থিটা, তাই তো, দুটো লম্বাংশে বিভাজন করি, এক্সের দিকে ভি কস থিটা, মানে থিটার দিকে ভি কস থিটা, আর যেদিকে থিটা নেই সেদিকে ভি সাইন থিটা। এবার থিটা যদি ইন কেস 30 ডিগ্রি হয়, কত লিখবো, ভি কস 30 ডিগ্রি, এখানে কত লিখবো, ভি সাইন 30 ডিগ্রি। এবার ধরো এই কোণটা আস্তে 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 কমাচ্ছ, ঠিক আছে, কমিয়ে তুমি একবার করলে 10, ঠিক আছে, 10 করলে তাহলে ভি কস 10, ভি কস 10 ডিগ্রি, এখানে কত হবে, ভি সাইন 10 ডিগ্রি। তুমি আরও কমাচ্ছ, কমিয়ে একদম একদম এইভাবে নিয়ে গেলে, এটা ধরো 1 ডিগ্রি, তাহলে এখানে কত হবে, ভি কস 1 ডিগ্রি, ভি সাইন 1 ডিগ্রি। এবার ধরো এইটা পুরো একবারে এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে চলে গেলে, আলাদা কালারে করি, ঠিক আছে, কোথায় নিয়ে গেলে, একদম এক্স অ্যাক্সিসের ওপর নিয়ে গেলে, তাহলে ভি কস, এখানে থিটাটা কত, 0, এখানে কত হবে, ভি সাইন 0, ভি কস 0 মানে কত, এই দিকে উপাংশ কত হবে, কস 0 ভ্যালু কত গো, 1, তার মানে ভি হবে, আর এদিকে কত হবে, ভি সাইন 0 মানে কত, 0 ইকুয়াল টু 0। তাহলে কোনো ভেক্টরের লম্ব উপাংশ বরাবর এর মান হয় 0, ঠিক আছে। আর তুমি যদি এটা ভাবতে পারো যে এটা স্যার থিটা, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে ভি কস, এদিকে কস 90, মানে কস 90 মানে কত হয় বলো তো, 0, 0 ডিগ্রি, এটা ভাবতে পারো, এটা না ভাবাই উচিত, এটা হলো প্রপার ওয়ে, ঠিক আছে। তাহলে লম্ব বরাবর এর উপাংশ হচ্ছে 0, কারো ডাউট আছে,
আর ডাউট নেই আশা করি। এবার দেখো আমি কি বলেছি, এ পয়েন্ট আর বি পয়েন্ট খুব কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি মানে টি টেন্স টু 0, এতটা কাছাকাছি, ঠিক আছে, খুব কাছাকাছি। তাহলে এই থিটাটা কি হবে, থিটাটা খুব ছোট হবে, ভেরি স্মল। কার ডাউট আছে? নেই। থিটা খুব ছোট হচ্ছে কারণ এই পয়েন্টটা বি পয়েন্টটা ওখানে নেই, এখানে আছে, এত ছোট থিটা, খুবই ছোট। ক্লিয়ার? এবার দেখো এইটাকে আমি দুটো উপাংশে ভাগ করছি, ঠিক আছে, ভিকে দুটো উপাংশে ভাগ করছি। একটা হচ্ছে এর প্যারালাল, ঠিক আছে, এ পি এর প্যারালাল, পি কিউ আর লিখলাম, ঠিক আছে, কোন দিকে? বি আর। আর একটা হচ্ছে এর প্যারালাল এখানে টানবো, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, এর প্যারালাল পি কিউ আর এস লাগলাম, ঠিক আছে। এবার বলো এই মধ্যবর্তী কোণটা করতে হবে, এই যে নীল কালারের কোণটা করতে হবে 90 ডিগ্রি। আরে তুমি ভাবো এর প্যারালাল এটা এঁকেছি, ঠিক আছে, এবার এইটাকে শিফট করে এইরকম করে নিয়ে চলে গেছি, এইটাকে শিফট করে প্যারালালি এই নিয়ে চলে গেছি, এক্স ওয়াই তো অ্যাক্সিস, একে প্যারালালি এখানে শিফট করে নিয়ে গেছি। তাহলে এর মধ্যবর্তী কোণ কত ছিল? 90। এর মধ্যবর্তী কোণ করতে হবে 90। বুঝতে পেরেছো? এবার দেখো এইটা আর এইটা, যেহেতু এটা ব্যাসার্ধ ছিল আর, হ্যাঁ, আর এইটা ছিল স্পর্শক, তাই এর মধ্যবর্তী কোণটা ছিল 90, এটাও 90। এবার দেখো এইটা আর এইটা সমান্তরাল, তাহলে এই কোণটা থিটা হলে এটা কত হবে? থিটা। আরে এইটা আর এই যে নীল কালারের এইটা, হ্যাঁ, এটা ভেদক, হ্যাঁ ছেদক যা বলবে, এটা যদি থিটা হয় এটা কত হবে? থিটা। কার ডাউট নেই, এটা থিটা। কোনটা থিটা বলো তো? এই যে এইটা, এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে থিটা, ঠিক আছে, থিটা। এবার বলো এই যে নিচের কালো যে কালারটা আছে না, এই টোটালটা 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল অফ কি হচ্ছে? ও বি কিউ, এটা 90 ডিগ্রি না? বুঝতে পারছো? ঠিক আছে। আর থিটা কোনটা হচ্ছে? অ্যাঙ্গেল অফ ও বি এস ইকুয়াল টু থিটা। টোটালটা যদি 90 হয়, এইটা দেখো, এইটা দেখো, এইটুকুনি কোণ কত হবে তাহলে? এটা হবে 90 মাইনাস অফ থিটা, তাই না? এইটা মানে কি? এই কোণটায় টোটাল কোণটা তো এই দুটো কোণের সমষ্টি, একটা হচ্ছে বি, এই কোণটা দুটো কোণের সমষ্টি, একটা হচ্ছে ও বি এস, ও বি এস প্লাস কি হচ্ছে? এস বি কিউ প্লাস কোণ অফ এস বি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার এই কোণটা সমান থিটা, তাহলে এই কোণটা কত হবে? এইটা ওই দিকে গেলে কত হবে? কোণ অফ এস বি কিউ ইকুয়াল টু 90 মাইনাস থিটা। দেখা যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিকই আছে মোটামুটি, যাই হোক কাজ চালানোর মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এস বি কিউ ইকুয়াল টু 90 মাইনাস থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, ঠিক আছে। এবার এটা মুছে দিচ্ছি। এবার বলো এই যে নীল কোণটা টোটালটা কত ছিল? 90, ঠিক আছে, এইটুকুনি কোণ কত পেলাম? 90 মাইনাস থিটা, তাহলে এই বাকি কোণটা, এই কোণটা থিটা হচ্ছে না? আরে কোণ অফ এস, নীল কোণটা এস বি আর, এস বি আই না, এস বি আর ইকুয়াল টু 90, ঠিক আছে। এবার এস বি আরকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি না? একটা হচ্ছে এস বি কিউ, এস বি কিউ প্লাস অফ কোণ অফ কিউ বি আর ইকুয়াল টু 90, আর ইকুয়াল এস বি কিউ প্লাস কিউ মানে এই কোণটা প্লাস কিউ বি আর মানে এই কোণটা, টোটালটা 90। এবার দেখো এস বি আর ইকুয়াল টু কত হয়েছে? 90 মাইনাস থিটা প্লাস অ্যাঙ্গেল অফ কিউ বি আর ইকুয়াল টু 90, হ্যাঁ, ঠিক আছে, 90, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোণ অফ কিউ বি আর ইকুয়াল টু 90 মাইনাস অফ 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে? 90 কেটে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, সরি কিউ না থিটা। বুঝতে পারছো? আর এটা থিটা, এবার বুঝতে পারছো? দেখো ভালো করে দেখে নাও এটা, ঠিক আছে, এটা থিটা হয়, আমি একদম ডিটেলসে বলেছি, ঠিক আছে। এবার তাহলে যদি এটা থিটা হয় তাহলে ভিকে দুটো অংশে ভাগ করা যাবে,
থিটার দিকে এটা হবে কি বলতো ভি কস থিটা। আর এই দিকে এস বরাবর কি হবে ভি, এস বরাবর কি হবে ভি সাইন থিটা। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে এইদিকে ভি কস থিটা, এইদিকে ভি সাইন থিটা। এবার তো ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, ভি খুব ছোট, ভেরি স্মল। থিটা যদি খুব ছোট হয় তাহলে কস থিটার ভ্যালু কত হয় বলো তো 1 লিখি, আর সাইন থিটার ভ্যালু কত লিখি বলো তো থিটা লিখি। এটা মনে নেই? খুব ভালো কথা। দেখো, আরে আমরা কি মনে রাখবো বলো তো, মুছে হয়ে গেছে তো, মুছে দিলাম। আমরা মনে রাখবো আছে কস জিরোর ভ্যালু কত বলো তো 1, তাই কস থিটা যদি খুব ছোট হয় তাই 1 হবে। আর যদি সাইন থিটা খুব, দেখো থিটা খুব ছোট মানে 0 হলে তো 0 হয়ে যায়, কিন্তু এটা 0 হচ্ছে না, তাহলে এইটা দেখো এইভাবে মনে রাখবে, আর এটা থিটা হয় এইভাবে মনে রাখবে। আর যদি প্রপার ওয়ে দেখতে চাও, ঠিক আছে, প্রপার ওয়ে দেখতে চাও তাহলে এটা দেখো, কস থিটার অ্যাকচুয়াল সূত্র কি জানো 1 মাইনাস থিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস থিটা দুবার, সরি 1 মানে কত 0 তো, হ্যাঁ কি স্কোয়ার, ঠিক আছে, এটা কত কিউ স্কোয়ার, না 4, ঠিক আছে, এটা 4 হবে বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস এরকম চলছে। হ্যাঁ, এবার যদি থিটা খুব ছোট হয়, হ্যাঁ স্কোয়ার হায়ার টার্মগুলো আমরা এখান থেকে বাকিগুলো নেগলেক্ট করে দেবো, জাস্ট 1টা নেব, তাই কস থিটা খুব ছোট হলে 1 হয়। ঠিক সেমভাবে সাইন থিটা হয়, কি হয় সাইন থিটার ফর্মুলাটা হয় সাইন থিটা ইকুয়াল টু হয় থিটা মাইনাস অফ থিটা কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস অফ থিটা টু পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস অফ, এরকম চলছে। এবার থিটা খুব যদি ছোট হয় হায়ার টার্মগুলো নেগলেক্ট করে দেবো, এক্ষেত্রেও আমরা জানি, তাহলে থিটাই হবে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা আর কস থিটা ইকুয়াল টু 1। তাহলে বুঝতে পেরেছো এই জিনিসটা? হ্যাঁ, এমনি এইভাবে হয় অ্যাকচুয়ালি, আমরা সবাই ঠিকঠাক মানে মুখস্থ করি, ঠিক আছে, মুখস্থ করে কি করি যে একটা 1 হয় একটা 0 হয়, একটা থিটা হয় একটা 1 হয়, আমরা ভাবি যে আচ্ছা কস 0 মানে এমনি 0 হয়, তাহলে কস থিটা যখন থিটা খুব ছোট হবে তখন আমরা 1 ধরে নেবো, আর সাইন থিটাতে থিটা হবে, এইভাবে মনে রাখবে, কিছু করার নেই না, এত সবসময় কি মনে রাখবে নাকি? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আলটিমেট মুছে দিলাম, হ্যাঁ আলটিমেট দেখো, হ্যাঁ আলটিমেট দেখো, আচ্ছা আমরা একটা দিচ্ছি প্রাথমিক একটা ছক করি, প্রাথমিক বেগ কি করছি, প্রাথমিক বেগ, ঠিক আছে, আরও বাঁ দিকে করি, ঠিক আছে, প্রাথমিক বেগ, ঠিক আছে, প্রাথমিক বেগ, না আরও পরে করি, প্রাথমিক বেগ, ঠিক আছে, তারপর লিখছি সময়, ঠিক আছে, তারপর লিখবো অন্তিম বেগ, তারপরে লিখবো বেগের পরিবর্তন, ঠিক আছে। এবার দেখো আমি বলেছিলাম যে এ পয়েন্ট আর বি পয়েন্ট কবি বলেছিলেন, যাই হোক এখন খুব ভাইরাল, যাই হোক এ থেকে বি পয়েন্টটা দেখো, এ আর বি পয়েন্ট দুটো খুব কাছাকাছি দুটি পয়েন্ট, ঠিক আছে, এ আর বি পয়েন্টটা খুব কাছাকাছি দুটি পয়েন্ট, যদি খুব কাছাকাছি দুটি পয়েন্ট হয় তাহলে এ আর বি পয়েন্ট বুঝতে পারছো কোথায় আছে, বি পয়েন্টটা কোথায় আছে, জাস্ট এইখানেই আছে, মানে এ আর বি পয়েন্ট কাছাকাছি দুটি পয়েন্ট, আমি ধরে নেবো এ এর ওপরেই বি আছে প্রায়, তাই তো, খুব ছোট যদি হয় থিটা, খুব ছোট যদি হয় তাহলে এ আর বিকে আলাদা করতে পারবোই না, প্রায় কাছাকাছি আছে। তাহলে প্রথমে এ পয়েন্টে এইদিকে বেগ কত ছিল ভি, আর এইদিকে বেগের উপাংশ কত ছিল 0, তাহলে আমি বলছি এ পি বরাবর প্রাথমিক বেগ কত ছিল ভি, অন্তিম বেগ কত হয়েছে টি সময় পর, কোনটা এইখানে এসেছে আবার বি পয়েন্ট এসেছে,
তখন অন্তিম বেগ এই দিয়ে কত হচ্ছে ভি কস থিটা। আচ্ছা কস থিটা মানে কত, থিটা যখন খুব ছোট হয় থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে জাস্ট ভি হয়ে গেল, ঠিক আছে, তাহলে অন্তিম বেগ ভি হয়ে গেল। যাই হোক ভি কস থিটা লিখে রাখলাম। এবার থিটা খুব ছোট হলে 1 হয়, তাহলে জাস্ট ভি হয়ে গেল। এটা 1 মানে ভি হয়ে গেল। তাহলে এখানে বেগের পরিবর্তন কত হলো, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। হ্যাঁ, প্রাথমিক বেগ কত, এটাও ভি, তাহলে কত হচ্ছে বেগের পরিবর্তন 0। তাহলে হ্যাঁ বেগের ত্বরণ কত, ত্বরণ সমান এ ইকুয়াল টু কত হয়, বেগের পরিবর্তন বাই সময় কি হচ্ছে, বেগের কি লিখি, বেগের পরিবর্তন বাই সময়। হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু 0, দেখা যাচ্ছে তো, বেগের পরিবর্তন বাই সময় ইকুয়াল টু 0। এবার বলো তুমি এপি বরাবর, বুঝতে পেরেছো তো? আরে এইটা তো এইখানেই আছে, এই পাশাপাশি এর ওপরেই প্রায় পরিপাত হয়ে গেছে, তাই আমরা বলছি এই বরাবরই প্রাথমিক বেগ ভি, টি সময় পরে অন্তিম বেগ এটাও ভি, ঠিক আছে, ভি কস থিটা মানে ভি। তাহলে বেগের পরিবর্তন কত, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, ঠিক আছে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক ইকুয়াল টু 0, তাহলে বেগের পরিবর্তন 0 বাই সময় টি ইকুয়াল টু 0ই হবে। এবার বলো এপি তো হয়ে গেল, আর একটা দেখো এ ও বরাবর কি হচ্ছে, এ ও বরাবর, হ্যাঁ 0 আছে, ঠিক আছে, কি বলছি এ ও বরাবর, প্রাথমিক বেগ কত 0, ঠিক আছে, লেখা দেখা যাচ্ছে টি সময় পরে, অন্তিম বেগ কত, এই দিকে কত ভি সাইন থিটা। এবার থিটা খুব ছোট হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা, তাহলে ইকুয়াল টু লিখতে পারি ভি থিটা, ঠিক আছে। এবার বেগের পরিবর্তন কত হবে বলো, বেগের পরিবর্তন কত হবে, অন্তিম বেগ ভি, অন্তিম বেগ কত হবে ভি থিটা মাইনাস প্রাথমিক কত 0, ঠিক আছে, বেগের পরিবর্তন কত হচ্ছে ভি থিটা, ঠিক আছে। এবার যদি সময় দিয়ে ভাগ করি তাহলে এখানে এ ইকুয়াল টু কত হচ্ছে ভি থিটা বাই টি, লেখা দেখা যাচ্ছে তো, ঠিক আছে, আমি এটা উপরে করছি, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে না এখানে, ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন এখানে কত হচ্ছে ভি থিটা, ঠিক আছে। তাহলে এখানে ত্বরণ এ ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, ত্বরণ এখানে লিখছি, হ্যাঁ জায়গা হচ্ছে না এখানে, হ্যাঁ বেগের পরিবর্তন তাহলে কত হচ্ছে এখানে, ত্বরণ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন কত হচ্ছে ভি থিটা বাই সময় কত হচ্ছে টি, তাই তো। তাহলে এখানে ভিটাকে রেখে দাও, আর কি হচ্ছে থিটা বাই টি লিখতে পারি, তাহলে ভি থিটা বাই টি মানে কত গো ওমেগা না, কৌণিক সরণ থিটা বাই সময়, সরণ বাই সময় ইকুয়াল টু বেগ হয়, কৌণিক সরণ বাই সময় ইকুয়াল টু কৌণিক বেগ হবে, তাহলে ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি থিটা। ক্লিয়ার, ক্লিয়ার। এর অভিমুখ কোন দিকে হচ্ছে, এর অভিমুখ হচ্ছে এ ও বরাবর, মানে এ ওটা কি ছিল ব্যাসার্ধ বরাবর, এ ও বরাবর কোন দিকে, এ ও বরাবর, মানে যে পয়েন্টে আছে সেই পয়েন্টে ত্বরণটা হবে স্পর্শক বরাবর 0, আর অ্যাকচুয়ালি নেট ত্বরণটা হচ্ছে এই দিকেই আছে, সেটার মান কত ভি ওমেগা, অভিমুখ কোন দিকে হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, তাই কেন্দ্র অভিমুখ, তাই অভিকেন্দ্র ত্বরণ, বোঝা গেছে, বুঝতে পেরেছ? দেখো তাহলে এই ত্বরণ যেহেতু কেন্দ্রের দিকে তাই অনেকে আর লেখে, এ আর লেখে, আবার অনেকে যেহেতু ইংরাজিটা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স, হ্যাঁ তাই এখানে এসি লেখে, বোঝা গেছে? ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও, প্রাথমিক বেগ একবার ভি, টি সময় পরে অন্তিম বেগ হচ্ছে এইদিকে ভি কস থিটা ইকুয়াল টু ভি, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ভি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ইকুয়াল টু 0, মাইনাস ভি ইকুয়াল টু 0, বেগের পরিবর্তনটা 0 বাই টি মানে 0, আর এখানে কি হচ্ছে এ ও বরাবর প্রাথমিক বেগ অলরেডি 0 ছিল, টি সময় পরে অন্তিম বেগ ভি সাইন থিটা, এবার সাইন থিটা, থিটা খুব ছোট হলে সাইন থিটা ভ্যালু থিটা হয়, তাহলে এখানে হবে ভি থিটা, এবার অন্তিম বেগ কত হবে ভি থিটা, প্রাথমিক বেগ 0, তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ইকুয়াল টু ভি থিটা মাইনাস 0, মানে ভি থিটাই বেরোচ্ছে। এবার আমরা এই বরাবর ত্বরণটা কত বলতে পারি ভি থিটা বাই টি, বা মানে কি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলি, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলি, এটাই ত্বরণ, তাহলে এই ত্বরণ সমান হচ্ছে ভি ইন্টু ওমেগা বেরোলো। এবং তো ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, মুছে দিলাম, এবং তো ক্লিয়ার তো?
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তো। দেখো এবার আরেকটা জিনিস দেখো, আমরা না একটা জিনিস জানতাম যে সার্কুলার মোশনে ভি ইকুয়াল টু আর ওমেগা হয়। তাহলে এখানে আর একটা রূপ পাচ্ছি না, হ্যাঁ, যে রূপটা চোখে দেখা যায় না, যাই হোক ভি, হ্যাঁ, ইকুয়াল টু জাস্ট ভি এর মানটা বসে দাও, যাও ভি এর মানটা বসে দাও, কত হচ্ছে আর ওমেগা ইন্টু আরেকটা আছে ওমেগা, তাহলে কত হচ্ছে আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আর ওমেগা স্কোয়ার। তাহলে অভিকেন্দ্র ত্বরণের আর একটা রূপ হচ্ছে এসি ইকুয়াল টু আর ওমেগা স্কোয়ার। আচ্ছা, ভি ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, আর ওমেগা। ঠিক আছে, তাহলে ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে এখানে, ওমেগা ইকুয়াল টু কত হচ্ছে ভি বাই আর। তাহলে এসি ইকুয়াল টু কত ছিল, ভি ওমেগা। তো তাহলে এখানে ওমেগার মান যদি বসিয়ে দিই, মানে ভি এর আকারে যদি এসিকে বার করি, তাহলে ওমেগার মানটা কত হবে, ভি বাই আর, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে, ভি স্কোয়ার বাই আর। তাহলে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাই তো। তাহলে দেখো অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র কেন, কেন্দ্রের দিকে অভিমুখ, অভিমুখ কেন্দ্রের দিকে, তাই অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, অভিকেন্দ্রের ত্বরণের মান কত হচ্ছে, ভি ওমেগা। এটাও অনেকে মনে রাখে, অ্যাকচুয়ালি বেশিরভাগ সবাই মনে রাখে এইটা, ভি স্কোয়ার বাই আর। কত, ভি স্কোয়ার বাই আর। অভিকেন্দ্র ত্বরণ কত, ভি স্কোয়ার বাই আর বা আর ওমেগা স্কোয়ার। এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ভি মানে কি, রৈখিক বেগের আকারে, এই যে রৈখিক বেগ, হ্যাঁ, এর আকারে। এটাকে হচ্ছে কৌণিক বেগ ওমেগার আকারে, মানে থিটা বাই টি ওমেগার আকারে। আর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, হ্যাঁ, আর আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, একটা শর্টকাট প্রসেসও আছে, করে দেবো নাকি, থাক থাক আর করাচ্ছি না, একটা শর্টকাট প্রসেস আছে, 2 লাইনে হয়ে যায়, করে দেবো। ঠিক আছে, করে দেবো নাকি, হ্যাঁ করে দিই, করে দেবো, করে দেবো, করে দেবো, করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, করে দিচ্ছি, যাও। ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু আর ওমেগা হয় তো। ঠিক আছে, এবার ত্বরণ মানে কি বলতো, এ মানে কি বলতো, ডিভি বাই ডিটি। ঠিক আছে, এখানে বলো ডি ডিটি অফ আর ওমেগা। এবার বলো বস্তুটা যদি সম কেন্দ্রে থাকে, তাহলে ওমেগা কি ফিক্স থাকবে, এই সমবৃত্ত পথ হয়, মানে কি বলতো 1 সেকেন্ডে ও একবার পাক খাচ্ছে, হ্যাঁ, তার মানে 1 সেকেন্ডে 2 পাই আর যাবে, সব সমবৃত্ত যাচ্ছে তো, মানে 1 সেকেন্ডে যদি 1 পাক যায় সমবৃত্ত, মানে কি তারপরের সেকেন্ডে 1 পাক যাবে, তারপরের সেকেন্ডে 1 পাক যাবে। তাহলে কৌণিক সরণ কত হচ্ছে 1 সেকেন্ডে, কোনটা কত হবে গো, এইটা টোটালটা কত হবে, এই উপরটা কত হয় পাই, নিচেরটাও পাই, মানে 2 পাই। 1 সেকেন্ডে 2 পাই, 2 সেকেন্ডে আরও এক পরে 1 সেকেন্ডেও 2 পাই, তার মানে 2 পাই বাই 1 সেকেন্ড, এইটাই হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা ফিক্সড আছে, তাহলে ওমেগাটা বার করে নাও, তাহলে ডি আর ডিটি হয়। ঠিক আছে, তাহলে ওমেগা ডি আর ডিটি মানে কি, সরণ বাই সময় যদি লিখি ভি লিখতে পারি, তাহলে হয়ে গেল ভি ওমেগা। এটা শর্টকাট, হ্যাঁ, এটা মনে রাখতে হবে ভি ওমেগা। তাহলে এইটা অ্যাকচুয়ালি পরীক্ষাতে নর্মালি বড় কোশ্চিন পড়লে এটা করতে হতো। ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার সেম সিনারিও, সেমভাবে করবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি লেখো তাহলে অভিকেন্দ্র ত্বরণের মান কত হচ্ছে, ভি স্কোয়ার বাই আর, অর কি হচ্ছে ওমেগা স্কোয়ার আর। অভিমুখ কোন দিকে হচ্ছে, যে কোনো পয়েন্টেই থাকছে, প্রত্যেকটা পয়েন্টে এই ত্বরণটা আছে, আর এই ত্বরণটার অভিমুখ কি হচ্ছে, লেখো ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, তাহলে অভিকেন্দ্র ত্বরণের মান হচ্ছে এটা, আর অভিমুখ হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ঠিক আছে, এবং তো ক্লিয়ার। ঠিক আছে, লিখে ফেলেছ। ঠিক আছে, আমি মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিলাম। অভিকেন্দ্র ত্বরণ সবারই কাছে ক্লিয়ার, আশা করি ক্রিস্টাল ক্লিয়ার একবারে, কারোর কোনো ডাউট নিয়ে আশা করি, ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি ক্লাস যদি দেখো ডাউট না থাকারই কথা, হ্যাঁ, যদি তুমি শুনে শুনে পড়ো, হ্যাঁ, না থাকারই কথা। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো যে বৃত্তপথে ঘুরছিলে না তুমি, বা যে বস্তুটা বৃত্তপথে ঘুরছে তার ভর ধরে নাও, এম।
ত্বরণ কত হলো? ত্বরণ হলো, হ্যাঁ কত, এসিতে প্রকাশ করেছি, ধরে না v²/r। হ্যাঁ, তাহলে ভর যদি জানি, তার ত্বরণ যদি জানি, তাহলে বল কত হবে? বল হচ্ছে m × a, এখানে a হচ্ছে এসি, m লিখে নাও v²/r। ঠিক আছে, বুঝতে পারছো না? মোটা করে লিখবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে m v², এই মানটা বসিয়ে দাও, v²/r। হ্যাঁ, বল, এই বলটা f দিয়ে প্রকাশ করছি, যেহেতু কেন্দ্রের দিকে, ত্বরণের অভিমুখ যেদিকে, বলের অভিমুখ সেদিকে, সেই দিকে, তাহলে এটা হচ্ছে অভিকেন্দ্র বল। অভিমুখ কোন দিকে হচ্ছে? ত্বরণের অভিমুখ যেদিকে, অভিমুখও সেই দিকে হবে। আরে কোনো বস্তু, নিউটনের সেকেন্ড ল কি বলেছে? ভরবেগের পরিবর্তন হার বর্জিত বলের সমানুপাতিক। ভরবেগ, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়, মানে বল যেদিকে হয়, ত্বরণের, বলের অভিমুখ যেদিকে হয়, ত্বরণের অভিমুখও সেই দিকে হয়। অ্যাকচুয়ালি বল আগে আসে, ত্বরণ পরে আসে। বলের অভিমুখ যেদিকে, ত্বরণের অভিমুখও সেদিকে। ঠিক আছে, বলের অভিমুখ আর ত্বরণের অভিমুখ সেই দিকে। তাহলে অভিমুখ কোন দিকে হয়? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, বলের অভিমুখ। এটা কি নাম? অভিকেন্দ্র। নাম কি? অভিকেন্দ্র, অভিকেন্দ্র বল। ঠিক আছে, ত্বরণটা নিচে লিখবে, অভিকেন্দ্র বল। আগেরটা এটা কি ছিল? অভিকেন্দ্র ত্বরণ। বোঝা গেছে? অভিকেন্দ্র ত্বরণ, এটা অভিকেন্দ্র বল। আর একটা রূপ হবে, দেখো কি হয়, m ভর, ত্বরণ ac = কি জানি, আর একটা ω² আর, তাহলে f c = m × a c m এর মান m ই রাখলাম, c ω² আর। ঠিক আছে, তাহলে fc এর মান, আর একটা হচ্ছে fc এর মান কত হচ্ছে? অভিকেন্দ্র ত্বরণের মান কত হচ্ছে? m ω²r। আর একটা ফর্ম হবে m ω²r বা m v²/r। অভিমুখ এটাও ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। কোথায়? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ক্লিয়ার? অভিকেন্দ্র ত্বরণ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এবার বলো তো, অভিকেন্দ্র ত্বরণ কেন্দ্র বরাবর লিখে নাও। হ্যাঁ, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। হ্যাঁ, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের অভিমুখে বা দিকে, অভিমুখে, তাই এর নাম হচ্ছে কেন্দ্র অভিমুখী বল। হ্যাঁ, তাই এর নাম হচ্ছে কেন্দ্র অভিমুখী বল। আচ্ছা, অভিকেন্দ্র বলের আগে কোনোদিন শুনেছ নাম? শুনোনি তো? তাহলে অভিকেন্দ্র বল কি নতুন কোনো বল? এই ডাউট হচ্ছে। ঠিক আছে, মুখস্থ গেছে m v²/r। ঠিক আছে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, আমি বারে বার একটা বলছি যে, একটা বস্তুকে দড়িতে বেঁধে, ঠিক আছে, এইভাবে ঘোরাচ্ছ। ঠিক আছে, এইভাবে যদি ঘোরাও, তাহলে যে দড়িটা থাকে, সেই দড়িটা একটা টান থাকে না? কি বলছি দেখো। ঠিক আছে, এইখানে একটা বস্তুকে ধরো আঙুলে ঘোরাচ্ছি। ঠিক আছে, ঘুরছে 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 ঘুরছে, বস্তুর ভর ধরে নাও m। হ্যাঁ, কেন্দ্রের দিকে এই দড়িতে একটা টান থাকবে না, সেটা t। ঠিক আছে, আবার ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে ঘুরে, তো ধরো এইটা সেই পথ, কেন্দ্রে সান আছে, পৃথিবী আর্থ। হ্যাঁ, এর চারিদিকে ঘুরছে। হ্যাঁ, এই কেন্দ্রের দিকে একটা বল আছে, যার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স মনে আছে? Fg = কত হয়? g m m, এর ভর যদি ক্যাপিটাল M হয়, এর ভর যদি স্মল m হয়, mm/r²। এই ব্যাসার্ধ যদি r হয়, এই দূরত্ব যদি r হয়, এটা হয়। আবার যদি নিউক্লিয়াস, হ্যাঁ প্লাস চিহ্ন হয়, তো তার চারিদিকে ইলেকট্রন ঘুরে। ইলেকট্রন ঘুরে, জানো তো, এই দিকে একটা বল হয়। ঠিক আছে, বড় আঁকবো। ঠিক আছে, প্লাস লিখে দিলাম, নিউক্লিয়াস। হ্যাঁ, এর চারিদিকে কি হয়? ইলেকট্রন ঘুরে। হ্যাঁ, ঘুরে, তো এই কেন্দ্রের দিকে একটা বল থাকে, তাকে এফ ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়। এফটা কত হয় মনে আছে? ইলেকট্রিক ফিল্ডের জন্য k × এর চার্জ q1 q2/r², এরকম হয় না?
পড়েছো তো, এখানে টান হয় টি। তাহলে স্যার এখানে কি তাহলে আর একটা নতুন বল হবে এই কেন্দ্র অভিমুখী? এখানেও কি কেন্দ্র অভিমুখী একটা নতুন বল হবে যার নাম অভিকেন্দ্র বল? না, কেন্দ্র অভিমুখী বল বলে অ্যাকচুয়ালি এটা কোনো নতুন বল না। আমরা অলরেডি যে বলগুলোর কথা জানি সেই বলগুলোই অ্যাকচুয়ালি কেন্দ্র অভিমুখী বল। তার নামটা নর্মাল অ্যাকচুয়াল আলাদা আলাদা নাম আছে, কিন্তু এইগুলোই অ্যাকচুয়ালি কেন্দ্র অভিমুখী বল। ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলতো, ফান্ডামেন্টাল যে ফোর্স আছে না তো পৃথিবীতে, ফান্ডামেন্টাল 4 ধরনের ফোর্স আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল, হ্যাঁ এত বললে লেন্দি হয়ে যাবে। 2 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, হ্যাঁ একটা হচ্ছে স্ট্রং ফোর্স, আর একটা হচ্ছে উইক ফোর্স। ঠিক আছে? এই 4টে হচ্ছে পৃথিবীতে ফান্ডামেন্টাল ফোর্স। ঠিক আছে? এর বাইরে কোনো বলই নেই। দেখো এইটা কি হচ্ছে, এটা এফ জিটা হচ্ছে একটা মহাকর্ষ বল। ইএম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের 2টো বল আছে, একটা হলো প্লাস চার্জ এর মাইনাস চার্জ। ঠিক আছে? যেটা পরস্পরকে আকর্ষণ করে, বা প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এইটা। আর একটা ম্যাগনেটিক ফোর্সের মধ্যে, এটা ইলেকট্রিক ফোর্স, হ্যাঁ ইলেকট্রিক ফোর্স, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। হ্যাঁ ম্যাগনেটিক ফোর্সে কি হচ্ছে, নর্থ পোল, হ্যাঁ আর সাউথ পোল পরস্পরকে আকর্ষণ করে, নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করে, বা এখানেও তুমি মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে, সাউথ পোল পরস্পরকে বিকর্ষণ করে। এই বলগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। আর স্ট্রং ফোর্সের মধ্যে, স্ট্রং ফোর্স হচ্ছে খুব লো রেঞ্জ, মানে খুবই ছোট্ট দূরত্বের মধ্যে। নিউক্লিয়াস চিনো? পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে, এর মধ্যে কি থাকে বলো তো? এর মধ্যে দেখবে নিউক্লিয়াসের মধ্যে 2টো জিনিস থাকে, এক হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। ঠিক আছে? বলো দুটি প্রোটন কি পরস্পরকে আকর্ষণ করে থাকার কথা? এই অনুযায়ী না, থাকার কথা না। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে এত ছোট রেঞ্জ, কত রেঞ্জ, 10⁻⁻15 মিটার, এই রেঞ্জের মধ্যে মানে নিউক্লিয়াসের ভেতরে যে এই ইলেকট্রিক ফিল্ড কাজ করে না, ওখানে আলাদাই একটা ফোর্স থাকে, তার নাম হচ্ছে স্ট্রং ফোর্স। এগুলো আমরা ডিটেলসে পড়বো, পড়ে বলতে ক্লাস 11-12 নেই। ঠিক আছে? তা নিউক্লিয় বল যেটা বলি সেইটা আছে, এটাকে নিউক্লিয় বল বলি। নিউক্লিয় বলের মধ্যে স্ট্রং ফোর্সের মধ্যেই পড়ে, তাই প্রোটন বিকর্ষণ করার কথা। তাহলে এখানে আছে কি করে? স্ট্রং ফোর্সের জন্য আছে। নিউটন কোনো চার্জই নেই, তাও এরা নিউটন পরস্পরকে আকর্ষণ করে। দেখো এখানে তো মহাকর্ষ বলে কি হচ্ছে, জাস্ট ভর হলেই হয়, কোনো চার্জের ব্যাপারই নেই। পৃথিবী সূর্যকে আকর্ষণ করছে, আমি তোমাকে আকর্ষণ করছি, এই পেনকে আকর্ষণ করছে, কেন? এর কোনো চার্জ নেই, জাস্ট ভর থাকলেই হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স। আর উইক ফোর্স কি জানো তো? নিউক্লিয়াসের ভিতরে কি হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে আর নিউট্রন আছে। এই নিউট্রন যদি একটা ভেঙে যায় কি হবে, একবার প্রোটন হবে, একটা ইলেকট্রন হবে। কিন্তু নিউক্লিয়াসের ভিতরে কি ইলেকট্রন থাকে না, এই ইলেকট্রন বেরিয়ে যাবে, এর নাম হয় বিটা। তখন ইলেকট্রনটারই নাম হয় বিটা দিকে বলা হয়, এটা তেজস্ক্রিয় বিকিরণ। ঠিক আছে? এই কটা হচ্ছে বেসিক ফোর্স, ফান্ডামেন্টাল ফোর্স। ঠিক আছে? এই ফোর্সগুলোর মধ্যেই কোনো না কোনো ফোর্স, মানে এর বাইরে কোনো ফোর্স নেই। দেখো এই ফোর্সটা, টানটা এর মধ্যে কোথায় পড়ছে? টানটা পড়ছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা কোথায় পড়েছি টানটা? আমরা দেখবে নিউটনস লতে পড়েছি যে টান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমি কিন্তু পড়িয়েছি, তোমরা জাস্ট মুখস্থ করেছো নাকি আমি জানি না, যে টান কি জিনিস, কেন টান হয়। ঠিক আছে? টান এমনি আসে? টান নিশ্চয়ই একটা কারণে এসেছে। তো এখানে যেমন একটা কারণে এসেছে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, এখানে একটা কারণ এসেছে কুলম্ব ফোর্সের জন্য, চার্জের জন্য। টানটাও কেমনি এসেছে, টানেও একটা ফোর্স আছে, যে এখানেকার চার্জগুলো আছে, ভিতরে চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে, এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স। ঠিক আছে? এটা এর মধ্যে আসে, এটা এর মধ্যে আসছে, এটা স্ট্রং ফোর্স, এটা কি চার্জের ফোর্স এর মধ্যে আসছে। তাহলে মহাকর্ষ বলে অভিকেন্দ্র বলের মধ্যে কোথায় পড়ছে? অভিকেন্দ্র বল অ্যাকচুয়ালি কোনো বলেই না। ঠিক আছে? অভিকেন্দ্র বল মানে এই বলগুলোরই কোনো সময় অভিকেন্দ্র বল নাম দেওয়া হয়। ঠিক আছে? মানে আমার নাম সুরেশ, আমি হয়তো পড়াচ্ছি, তাই আমি আমার মাস্টার হয়ে গেলাম, মানে মাস্টার। ঠিক আছে? তাহলে
ঠিক আছে, আমাকে মাস্টার বলছে, মাস্টার কি আর কারোর নাম নেই? আমার কি নাম মাস্টার? তা না, বা স্যার, স্যার তো না, মাস্টার কিছু না। তাহলে মাস্টার একটা কারোর নাম না, ঠিক আছে, আমারই নামটা হয়ে গেল মাস্টার, কারণ আমি ওই কাজটা করছি। কি কাজটা করছি? পড়ানোর কাজটা করছি। একটা নাম হচ্ছে ধরো আমাদের দেবী শেঠি, একজন ডাক্তার, বিখ্যাত ডাক্তার, তা ওর নাম ডাক্তার, ডাক্তার বলে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, পিএম, পিএম, এখন পিএম মোদি, হ্যাঁ, পিএম বললে একদম মোদির কথা মনে পড়ে যাচ্ছে। মোদি কি নাম পিএম? পিএম না, ওই কাজটা করছে বলে নাম পিএম, ঠিক আছে, সেরকমই ব্যাপার। এখানে অ্যাকচুয়ালি বল টান, কিন্তু এই কাজ কি করছে? টানটা একে বৃত্তপথে ঘোরাচ্ছে, নাহলে সোজা চলে যেত, একে ঘোরাচ্ছে এইভাবে, কেন্দ্রের দিকে টানটা আছে, সবসময় টানটা কেন্দ্রের দিকে আছে। টানটার নাম কি? অভিকেন্দ্র, অভিকেন্দ্র বল। তাই এই টানটা মানে এই বলটা এখানে অভিকেন্দ্র বল নাম, বোঝা গেছে? এইখানে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল, এই বলটা কি করছে? একে বৃত্তপথে ঘোরাচ্ছে, তাই কেন্দ্র অভিমুখী যে বলটা আছে অলরেডি, সেই বলটা এখানে অভিকেন্দ্র বল, বোঝা গেছে? এখানে যে বলটা আছে সে বলটা কি? কুলম্ব ফোর্স, কেন্দ্র অভিমুখী বল, এই অ্যাকচুয়ালি একে ঘোরাচ্ছে, এখানে যেতে একে ঘোরাচ্ছে বা সমবৃত্তপথে ঘোরাচ্ছে বা বৃত্তপথে ঘোরাচ্ছে, ঠিক আছে, তাই এখানে অভিকেন্দ্র বল, বোঝা গেছে? জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। মানে অভিকেন্দ্র বল একটা নতুন কোনো বল নয়, লিখে নাও খাতাতে, অভিকেন্দ্র বল নতুন কোনো বল না। অ্যাকচুয়ালি বস্তু যখন বৃত্তপথে ঘুরে তার কেন্দ্রের দিকে যে নেট ফোর্সটা থাকে সেটাই হচ্ছে অভিকেন্দ্র বল, লিখে নাও, ঠিক আছে, মুছে দিলাম। কি বলছি? যে অভিকেন্দ্র বল, হ্যাঁ, কোনো নতুন বল না, আমরা অলরেডি যে বলগুলো জানতাম সেই বলগুলোর মধ্যে কিছু একটা বল, হ্যাঁ, কি হচ্ছে? বৃত্তপথে ঘূর্ণমান বস্তুর, বৃত্তপথে ঘূর্ণমান বস্তুর, হ্যাঁ, ব্যাসার্ধ বরাবর কেন্দ্র অভিমুখে, হ্যাঁ, নেট বল হলো কি হচ্ছে? অভিকেন্দ্র বল, বোঝা গেছে? তাহলে অভিকেন্দ্র বল আর কিছুই না, অলরেডি আমরা যে বলগুলো জানতাম, বৃত্তপথে ঘোরার সময় কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর যে বলটা আছে সেইটাই এক এক সময় অভিকেন্দ্র বলের কাজ করে। এখানে টি হলো অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, এখানে মহাকর্ষ বল অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, এখানে কুলম্ব বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, হ্যাঁ, বা ইলেকট্রিক ফোর্স এখানে বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অ্যাম আই ক্লিয়ার? আমি ক্লিয়ার হয়ে গেছি, না তুমি ক্লিয়ার? আর ডাউট আছে? ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি আচ্ছা বলো তো, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত বলো তো? লেখো, হেডিং লেখো, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য। অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য লিখে দিয়েছো? দেখো, একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে, খুব ভালো কথা, বৃত্তপথে ঘুরছে আর ব্যাসার্ধ, অভিকেন্দ্র বল কোন দিকে থাকবে? এ বৃত্তপথে যদি ঘুরে, হ্যাঁ, ধরো অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, ঠিক আছে, দেখা যাচ্ছে তো এটা, হ্যাঁ, বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে, এই যে বৃত্তপথ, হ্যাঁ, এই যে বৃত্তপথে ঘুরছে, এই পয়েন্টে অভিমুখ কোন দিকে হবে? বেগের ব্যাসার্ধ বরাবর, হ্যাঁ, স্পর্শক বরাবর, ব্যাসার্ধের সঙ্গে এই বেগের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, হ্যাঁ। এবার বলো, অভিকেন্দ্র বলের অভিমুখ কোন দিকে হবে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, অভিকেন্দ্র বল এফসি, এফসি ওর ভি এর মধ্যবর্তী কোণ কত? 90। এবার ভি যেদিকে সরানো সেই দিকে, হ্যাঁ। এবার দেখো তাহলে অ্যাঙ্গেল বিটুইন এফসি, অ্যাকচুয়ালি এফসি পারপেন্ডিকুলার টু ভি, হ্যাঁ, আবার এফসি মানে অভিকেন্দ্র বল পারপেন্ডিকুলার টু এস লিখতেই পারি, হ্যাঁ। তাহলে কার্যের সময় অভিকেন্দ্র বল দ্বারা কার্য ডাব্লু ইকুয়াল টু কী হয়?
কার্য সমান কি হয়, বল ইন্টু সরণ, জাস্ট বল ইন্টু সরণ, কত হয় এফ ডট এস, মানে কত এফ এস কস থিটা। এখানে এফ এস তো ঠিক আছে, এফ এস নাম মান লেখা দরকার নেই, কস থিটা কত কস 90 ডিগ্রি, থিটা কি অ্যাঙ্গেল বিটুইন কে এফ অ্যান্ড এস, বোঝা গেছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি ভ্যালু কত জানো তো, কত 1 হয় 0, তাহলে কত হচ্ছে 0। ক্লিয়ার, তার অভিকেন্দ্র তোর বল দ্বারা কৃতকার্য শূন্য হয়। তাহলে আর একটা এক্সাম্পল পেয়ে গেলাম আমরা, যে যেখানে কৃতকার্য শূন্য কিন্তু বল আছে। ঠিক আছে, এবার মোস্ট ইম্পর্টেন্ট, দারুণ ইন্টারেস্টিং, একদম ফিল করার জিনিস, যার নাম হচ্ছে অপকেন্দ্র বল। হেডিং দাও, অপকেন্দ্র বল, দারুণ ইন্টারেস্টিং জিনিস। জানি না তোমরা অপকেন্দ্র বল কতটা ফিল করেছো, অপকেন্দ্র বলের ফিলটা এখানে দেখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, অপকেন্দ্র বলের ফিলটা এখানে দেখতে পাবে। ঠিক আছে, দেখো তুমি গাড়িতে আছো, বাসে আছো, বাসে, হ্যাঁ, বাসে যখন হঠাৎ টার্ন নেয়, বাস যখন হঠাৎ করে টার্ন নেয়, ঠিক আছে, হ্যাঁ, ধরো হঠাৎ করে এরকম করে বাঁকা পথ আছে, হ্যাঁ, বাঁকা পথ আছে, এখানে একটা বাস ছিল, বাসটা হ্যাস করে টার্ন নিয়েছে। ঠিক আছে, তুমি বসে আছো, ধরো পিছনের সিটে বসে আছো, আর কীরকম হবে বলো তো, এইভাবে টার্ন নিয়েছে, এইভাবে টার্ন নিয়েছে, খুব জোরে টার্ন নিয়েছে, তোমার মনে হবে আমি এইভাবে যদি একবারে, আমি কী হবে মনে হবে এইভাবে গিয়ে একবারে ছিটকে পড়ে যাবো, তাই মনে হয় না? তাই মনে হয় না এই দিকে একবারে ছিটকে পড়ে যাব, মনে হয় না? ঠিক আছে, এই মনে হয় তো। তারপরে যদি বাসটা এই দিকে যদি ঘুরে, মানে বাসটা যদি এই দিকে টার্ন নেয়, হ্যাঁ, বাসটা এই দিকে যাচ্ছিল, এই দিকে টার্ন নেয়, তো মনে হবে এই দিকে ছিটকে পালাবো, হ্যাঁ, এই দিকে যদি টার্ন নেয় তো মনে হবে এই দিকে ছিটকে পালাবো, আর যদি এই দিকে টার্ন নেয়, মানে এই বরাবর টার্ন নেয়, তো মনে হয় না এই দিকে ছিটকে পালিয়ে যাবো, বা এই দিকে ঝুঁকে চলে যাও না, আরে যাও না, আরে সিনেমা দেখেছো তো, এই গাড়ি যাচ্ছে একবারে খ্যাস করে ঘোরালো, আর এইদিকে মনে হবে একবারে ফ্যাস করে চলে যাওয়ার মতো মনে হয়, আর এই দিকে ঘোরালো, এই দিকে মনে হয় চলে আসছে, ধাক্কা লাগছে এইদিকে, এরকম করে এই দিকে ঘোরাচ্ছে এইদিকে চলে যাচ্ছে, এদিকে ঘোরাচ্ছে এদিকে চলে যাচ্ছে, এরকম দেখো না। আরে কেন হয় এটা, কেন হয় এটা, কেন হয় বলো, কেন হয়? আরে আবার তুমি দেখেছো নাগরদোলা, আরে দাদা তুমি তোমার বাড়িতে তুমি তোমার ভাইকে নাও, বা একটা বন্ধুকে নাও, কাউকে নাও, যে হাতে এরকম করে ধরো, দুজনের হাত এরকম করে ধরো, একটা হাত না দুটো হাত এরকম করে ধরো, দিয়ে এরকম করে ঘুরো, বুঝতে পারছো, এরকম করে ঘুরছো, হ্যাঁ, এরকম করে ঘুরছো, হ্যাঁ, এই টাইমে তুমি একটা তো আসবে চক্কর তো মানে মাথা ঘুরবে, হ্যাঁ, ঠিক আছে, মাথা ঘোরা ছাড়াও আর একটা জিনিস ফিল করবে, কীরকম মনে হবে, তুমি ধরো এইভাবে ঘুরছো তো মনে হবে তুমি পিছনের দিকে পড়ে যাবে, এবার সাপোজ ধরো তুমি এইভাবে ধরেছিলে, জাস্ট তুমি বললে তোমার বন্ধুকে ধরে থাকতে, তোমার তখন মনে হবে তোমার হাত, তোমার লাইফ, তোমার জীবন দুজনের হাতে আছে, ও যদি একবার ছেড়ে দেয় এইরকম করে একবারে পিছনের দিকে পড়ে যাবে, মনে হয় নাকি? যদি মনে না হয় আজকে গিয়েই বাড়িতে করবে, মানে আজকে বলতে এক্ষুনি করতে পারো, আমি জানি না কখন দেখছো ক্লাসটা, যাই হোক তোমার বন্ধুকে রাখো, দিয়ে এরকম করে হাতে ধরো, দিয়ে এরকম করে ঘুরো। এবার যদি একবার বললো বন্ধুকে ছেড়ে দিতে, তুমি বুঝতে পারছো যে তোমার জীবন বন্ধুর হাতে, এই নৌকা গিয়ে এইভাবে পড়বো, তাই তো, একবারে উল্টো দিকে পড়বো, কারণ কি অ্যাকচুয়ালি এই যে ঘুরছো না বৃত্তপথে, এই যে বৃত্তপথে ঘুরছো না, এই বৃত্তপথে, হ্যাঁ, বাইরের দিকে দাঁড়াও, এই ছবিটা হচ্ছে এখানে হচ্ছে বৃত্তপথে ঘুরছো না, এই বৃত্তপথে বাইরের দিকে একটা বল তুমি ফিল করবে, ঠিক আছে, বৃত্তপথে বাইরের দিকে একটা বল ফিল করবে, বৃত্তপথে বাইরের দিকে, দেখো ব্যাসার্ধ এটা তো, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটা বল ফিল করবে, বুঝতে পারছো, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটা চলে যাওয়ার বল ফিল করবে, হ্যাঁ, তুমি যদি ধরো একটা নাগরদোলাতে ঘুরছো, হতে পারে তোমার হরাইজন মানে অনুভূমিক নাগরদোলা হতে পারে, যেটা গোল হয় না এইভাবে ঘুরে, এরকম নাগরদোলা হতে পারে,
এরকম না করতে করতে ঘুরছো, তোমার মনে হবে না এই দিকে চলে যাচ্ছি, এখানে যখন আছো মনে হবে এই দিকে চলে যাচ্ছি, এখানে যখন আছো মনে হবে এই দিকে একটা বল অনুভব হচ্ছে, এই দিকে একটা বল অনুভব হচ্ছে, মনে হয় এই দিকে একটা বল অনুভব হচ্ছে, মনে হয় না? আবার এই উঁচু এই যে এইরকম নাগরদোলাতেও এরকম মনে হয় এই দিকে পড়ে যাব, এখানে মনে হয় এই দিকে পড়ে যাবো, টানছে আমাকেও, একটা বল অনুভব করো কি করো না? এই হাতেরটা ভালো ফিল করতে পারবে। বা বাস ড্রাইভার বলবে জোরে করে চালাও তো, না হলে একটা গাড়ি ভাড়া করবে। থাকতে পারে তোমার গাড়ি BMW থাকতে পারে, তোমার যাই থাকুক, তুমি এইভাবে ঘুরছো। তুমি একবার বলবে বন্ধুকে বলবে গাড়িটা চালাতো, এইভাবে একবার ঘোরাবে, হ্যাঁ, তারপরে এখানে শেষ, তোমার লাইফ শেষ। যাই হোক অ্যাক্সিডেন্ট করে দেবে, যাই হোক দেখবে এই দিকে একটা বল অনুভব করে। বাসের মধ্যে তো দেখেছো বাস এইরকম করে খ্যাস করে, কিন্তু কেন এই যে বাইরে থেকে বলটা অনুভব করছে, এটা কেন? এর নাম হচ্ছে অপকেন্দ্র বল। কিন্তু এটা কেন হয় দেখো, প্রত্যেকটা জায়গায় তুমি বৃত্তপথে ঘুরছো তো, এটাও বৃত্তপথ, এটাও বৃত্তপথ, এটাও বৃত্তপথ, হাত ধরে ঘোরাটাও বৃত্তপথে ঘুরছি। বৃত্তপথে ঘোরা মানেই কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ আছে যার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এবার ত্বরণ যদি থাকে, তুমি একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছো, মানে এই বাসটা একটা, এখানে যে বাসটা ছিল এই বাসটা একটা ত্বরণ ছিল, সেই ত্বরণটাকে কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ ছিল। কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ ছিল, এখানেও কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ ছিল, FSC, কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ ছিল। বুঝতে পারছো, বৃত্তপথে ঘুরলেই কেন্দ্র অভিমুখে একটা ত্বরণ ছিল SC। তার মানে তুমি একটা অজড়িত নির্দেশতন্ত্রে আছো। স্যার কি অজড়িত নির্দেশতন্ত্র? নন ইনার্সিয়াল ফ্রেম, মনে নেই? ইনার্সিয়াল ফ্রেম, নন ইনার্সিয়াল ফ্রেম বা জড়িত নির্দেশতন্ত্র, অজড়িত নির্দেশতন্ত্র। ছি 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 ছি। নিউটনস ল ভালো করে ভাবো, নিউটনস ল প্রথম যে ক্লাসটা করেছে সেখানে খুব ডিটেলসে আছে, তারপরেও একটা ক্লাসে জড়িত নির্দেশতন্ত্র, যেখানে আমরা লিফটের প্রবলেম পড়েছিলাম, লিফট টিপ পড়েছিলাম, সেখানে অজড়িত নির্দেশতন্ত্র আছে। ঠিক আছে, তাহলে নির্দেশতন্ত্র দুই ভাগে ভাগ করে, হ্যাঁ, একটা হচ্ছে জড়িত নির্দেশতন্ত্র, একটা হচ্ছে জড়, হ্যাঁ, তীয়, আর একটা হচ্ছে অজড়িত। ঠিক আছে, জড়িত নির্দেশতন্ত্র কি? ধরো একটা ট্রেন স্থির আছে, স্থির থাকলে তার বেগ কত? 0, তার বেগ হচ্ছে v=0। ঠিক আছে, আর এক হতে পারে যে ট্রেনটা একটা সমবেগে চলছে। দাঁড়াও, আমি তেল বলছি, আমি এটা পেনের তেলটা ভরে দিই। ঠিক আছে, আর হতে পারে কি, যে আমার এইটা সমবেগে চলতে পারে। তুমি বেগ হচ্ছে এক হচ্ছে 0 আর বেগ হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক মানে ফিক্সড, মানে সমবেগে চলছে। তুমি যদি ট্রেনে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, যে ট্রেনটা স্থির আছে, ট্রেনে দাঁড়িয়ে থাকলে তোমার কিছু হবে? মানে হবে বলতে এরকম কিছু হবে না তো, তুমি চুপ করে আছো। আবার তুমি যদি একটা ট্রেন সমবেগে চলে, তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকো, তোমার থেকে কিছু হবে না। মানে কিছু হবে না বলতে মরে যাওয়া, মাথা ঘোরা এইসব বলছি না, আরে ওপরে সেই ধরার জিনিসগুলো থাকে না, ওইগুলো না ধরেও তুমি চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম করে একদম দাঁড়িয়ে বিন্দাস গল্প করতে হবে। কিন্তু যখনই ট্রেনটা হঠাৎ করে জোর বাড়াবে, তখন কী হবে? তুমি এরকম করে একটা বল অনুভব করবে, তাই না? বা পিছনের দিকে চলে যাবে, তখন এই হাতের ওই যে এইগুলো হ্যান্ডেলগুলো ধরতে হয় না, ওইগুলো না ধরে তুমি দাঁড়াতে পারবে না, তখন এরকম হয়, তাই না? তখন স্পিড বাড়ালে ট্রেন তখন এরকম হয়ে যাবে, কারণ তখন না v=0 আছে, না v=ফিক্স আছে, তখন আছে ত্বরণ আছে। ঠিক আছে, ত্বরণ যদি থাকে, মন্দনও হতে পারে, ত্বরণ বা মন্দন যদি থাকে, আর ত্বরণ আর মন্দন একই জিনিস, একটা বাড়বে একটা কমবে, ঠিক আছে, বেগের পরিবর্তন হচ্ছে। ত্বরণ বা মন্দন যদি হয়, তাকে অজড়িত নির্দেশতন্ত্র বলা হয়। আর অজড়িত নির্দেশতন্ত্রে ট্রেনটা একটা ত্বরণ নিয়ে সামনে যায়, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমার ভর যদি m হয়, হ্যাঁ, তুমি একটা বল পিছনের দিকে অনুভব করবে, যেদিকে ত্বরণ ঠিক
তার বিপরীত দিকে একটা বল অনুভব করবে। সেই বলের মান হবে এই ত্বরণ, এই তার ভর ইন্টু এই ত্বরণটা। ঠিক আছে, এই বলটা কী হবে, ত্বরণের ঠিক বিপরীত দিকে অনুভব করবে। এই বলের নাম হচ্ছে ভুতুড়ে বল বা সিউডো ফোর্স। কি? সিউডো ফোর্স, বা বাংলায় কি বলে, সিউডো ফোর্স, বা বাংলায় কি বলে, বাংলার টার্মটা ভুলে গেছি। যাই হোক, সিউডো ফোর্স, এর নাম হচ্ছে সিউডো ফোর্স। হ্যাঁ, অলিক বল। হ্যাঁ, অলিক বল। হ্যাঁ, এর নাম হচ্ছে অলিক বল। হ্যাঁ, বা সিউডো ফোর্স বা ভুতুড়ে বল। ঠিক আছে, বলটা কোন দিকে হয়, যেদিকে ত্বরণ ঠিক তার বিপরীত দিকে। বলতে পারো এটা মাইনাস এ ত্বরণ নিয়ে আর গণিত এর ভর এম। ঠিক আছে, তোর অভিমুখটা এর অপোজিটে, মাইনাসও দিতে পারো এখানে। ঠিক আছে, মানে যেদিকে বল, যেদিকে ত্বরণ, তোর ফ্রেমটার ত্বরণ তার বিপরীত দিকে একটা বল অনুভব করে। ঠিক আছে, সেই বলটা কি হয়, তার ভর গণিত এই ত্বরণ। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে যে কেউ যদি বাইরে থেকে তোমাকে তাকিয়ে দেখে না, আচ্ছা তুমি, তার চোখে কিন্তু এই অলিক বলে কোনো বাস্তব নেই, সে কিন্তু দেখবে কিন্তু ওইসব পরে বলছে, একটু পরে বলছি। ঠিক আছে, অলিক বলটা তাহলে কোথায় আছে, অলিক বলটা কি আছে, যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে, ভর ইন্টু সেই ত্বরণটাই হচ্ছে। হ্যাঁ, এবার বলো একটা বস্তু, ঠিক আছে, এটা মুছে দিলাম। ঠিক আছে, তুমি যদি বৃত্তপথে ঘুরো, ঠিক আছে, বৃত্তপথে ঘুরছো, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তুমি যদি এখানে ঘুরো, এইভাবে ঘুরছো, ঠিক আছে, এখানে তোমার ভর যদি এম হয়, কেন্দ্র অভিমুখী একটা ত্বরণ তোমার আছে যার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, তাহলে তুমি একটা অজড়িত নির্দেশতন্ত্রে আছে, ও মানে ত্বরণ আছে। ঠিক আছে, অজড়িত নির্দেশতন্ত্রে যদি থাকো, তাহলে যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে তুমি একটা সিউডো ফোর্স বা অলিক বল অনুভব করবে। সেই বলটার মান কত হবে, ভর ইন্টু ত্বরণ এসি। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ এসি। কারো ডাউট আছে? তাহলে এই অলিক বলটার মান, এটা হচ্ছে অলিক বল, এর নাম হচ্ছে, আগে ছিল অভিকেন্দ্র, এটা হচ্ছে অপকেন্দ্র। অভিকেন্দ্র কেন্দ্রের দিকে, এটা হচ্ছে অপকেন্দ্র কেন্দ্র থেকে বাইরের দিকে। ঠিক আছে, কি নামের, অপকেন্দ্র বল। ঠিক আছে, অপকেন্দ্র বল ইকুয়াল টু কি হলো, এম ইন্টু এসি। ঠিক আছে, এসির মানটা মনে করে দেখো, ভি স্কোয়ার বাই আর ছিল না, তাহলে এম, এসির মান কত, ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কত হচ্ছে, এম ভি স্কোয়ার বাই আর। অভিমুখ কোন দিকে হবে একটু বলো তো। দেখো, আগেরটা ছিল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এটাও সেম, ব্যাসার্ধ বরাবর কেন্দ্র থেকে বাইরের দিকে। কি লিখবে, ব্যাসার্ধ বরাবর কেন্দ্র থেকে বাইরের দিকে। ক্লিয়ার? ক্লিয়ার? আর একটা ফর্ম হয়, কি হয়, যে দেখো এম তো রাখলে, এসির মান আর একটা হয় না, ওমেগা স্কোয়ার আর, লিখে দাও ওমেগা স্কোয়ার আর, তাহলে বলটা আরেকটা মান হয় এম ওমেগা স্কোয়ার আর। এর নাম হচ্ছে অপকেন্দ্র বল। এটা কি বাস্তব কোনো বল না, এটা অজড়িত নির্দেশতন্ত্রের বল। আর অজড়িত নির্দেশতন্ত্রের যে বল থাকে সেটা অ্যাকচুয়ালি অলিক বল। অলিক বল মানে কি, বাইরে থেকে কেউ অনুভব করতে পারবে না, বাইরে থেকে তার চোখে নেই, তুমি যে দাঁড়িয়ে আছে ফ্রেমে সেই জানবে যে এখানে একটা অলিক বল আছে, সেই ফিল করতে পারবে জিনিসটা, এটা একটা ভুতুড়ে বল। পড়ে নিয়ে আমরা নিউটনস ল কাজ করে না ওখানে, ওইসব চাই হোক, আমি তো আর ডিটেলস যাবো না। ঠিক আছে, তাহলে অপকেন্দ্র বল কি হচ্ছে, অপকেন্দ্র বলের মান অভিকেন্দ্র বলের সেম হচ্ছে। দেখো এম ভি স্কোয়ার বাই আর, ওখানেও ছিল এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার, একই মান, শুধুমাত্র অভিমুখটা উল্টো দিকে। অপকেন্দ্র বলের, অভিকেন্দ্র বলের অভিমুখ ছিল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, আর এটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। আর একটা হচ্ছে অপকেন্দ্র বলটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি বাস্তব বল। হ্যাঁ, আর এটা হচ্ছে অবাস্তব বল। দেখো তুমি ভাবো না, যদি এইদিকে একমাত্র বল থাকে 10 নিউটন, তাহলে এ তো এর ওপরে পড়ে যাওয়ার কথা। পৃথিবী ধরো, এর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তো এটা ধরো সূর্য, এটা ধরো সূর্য, আর এটা ধরো পৃথিবী, আর্থ। হ্যাঁ,
তা আর্থ তো সূর্যকে টানছে, এর উপরে পড়ে যাওয়ার কথা। কি বলে টানছে? জি এম বাই আর স্কোয়ার, এই বলে টানছে। এইটাই হচ্ছে অভিকেন্দ্র বল বা এম ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ হ্যাঁ, এই বলের জন্য এখানে যদি টানে এর উপরে পড়ে যাওয়ার কথা, পড়ছে না কেন? এই দিকে নিশ্চয় আর একটা সেম, যদি এর 10 হয় এও 10, সেম বল আছে, সেই বলটা একে ব্যালেন্স করছে। তাই যত পরিমাণ অভিকেন্দ্র বল আছে তত পরিমাণ অপকেন্দ্র বল আছে। আর অভিমুখ যেদিকে সেই ঠিক তার বিপরীত দিকে হবে। না হলে এই দুটো সেম এবং বিপরীতমুখী না হলে তো এ তো যে কোনো একদিকে চলে যাবে। এ যদি বেশি হয়ে যেত এইদিকে চলে যেত, এ যদি বেশি হয়ে যেত এইদিকে চলে যেত। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, অলিক বল কেন বলছি বলো তো? হ্যাঁ অলিক বল তো বলছি। এবার একটা এক্সাম্পল দেখো, তোমাদের বইয়ে থাকে নাগরদোলা, একটা বস্তু। হ্যাঁ, নাগরদোলায় তুমি ধরো ঘুরছো, এবার তোমার হাতে একটা পাথর আছে, ঠিক আছে? তুমি নাগরদোলায় আছো মানে কি? দাঁড়াও, নাগরদোলায় আছো মানে কি? একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছো, মানে ত্বরণযুক্ত ফ্রেমে আছো। হ্যাঁ ঠিক আছে, এটা ধরো নাগরদোলা। হ্যাঁ, তুমি ঘুরছে এইভাবে। হ্যাঁ, তুমি কোথায় আছো? ধরে নাও এইখানে আছো। হাতে একটা পাথর নিয়ে আছো। একজন লোক মাটিতে দাঁড়িয়ে আছে। সে জড়িত নির্দেশতন্ত্রে না অজড়িত নির্দেশতন্ত্রে আছে বলো? মাটিতে দাঁড়িয়ে আছে মানে স্থির আছে, পৃথিবী স্থির আছে, মাটি স্থির আছে। হ্যাঁ, সে দেখবে তোমার হাতের পাথর, তুমি বৃত্তপথে ঘুরছো মানে তোমার কেন্দ্র দিকে একটা বল আছে যার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। হ্যাঁ, যার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। এর কাছে কিন্তু অপকেন্দ্র বলের কোনো অস্তিত্ব নেই, কারণ ও তো ওই ফ্রেমে নেই। যে নন ইনার্সিয়াল ফ্রেম মানে অজড়িত নির্দেশতন্ত্রে আছে, সেই শুধু ফিল করবে যে এখানে সিউডো ফোর্স বা অলিক বল বা তোমার অপকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। ও শুধু দেখবে আচ্ছা ঘুরছে মানে এখানে একটা অভিকেন্দ্র বল আছে, ঠিক আছে? আর পাথরটা তোমার হাতে আছে মানে পাথরটা অভিকেন্দ্র বল আছে। এবার তুমি আছো এইখানে, তুমি তো ফিল করতে পারছো আচ্ছা এইদিকে একটা বল আছে, যে বলটার নাম হচ্ছে অলিক বল, অপকেন্দ্র বল। এখানে অপকেন্দ্র বল, সেই বলের মানও এই সমান বিপরীত দিকে, সেই সব ঠিক আছে। তুমি বুঝতে পারছো, তুমি একমাত্র ফিল করতে পারবে ওখানে থাকলে। বাইরে থেকে দর্শকের কাছে এর কোনো অস্তিত্ব নেই। তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ আমি একটা বাইরের দিকে ছিটকে যাওয়ার মতো একটা বল অনুভব করছি যার নাম হচ্ছে অপকেন্দ্র বল। ক্লিয়ার? এবার তুমি পাথরটা নিয়ে ঘুরছিলে, এর কথা অনুযায়ী তুমি পাথরটার ওপরেও একটা এই বল আছে, আর তোমার কথা অনুযায়ী পাথরটার ওপরেও এইদিকে একটা বল আছে। এর কথা অনুযায়ী শুধুমাত্র অভিকেন্দ্র বল আছে, তোমার কথা অনুযায়ী অপকেন্দ্র বল আছে। এবার তুমি পাথরটা ঘুরছো, সেই মুহূর্তে ভি বেগে ঘুরছো ধরে নাও, সেই মুহূর্তে তুমি ছেড়ে দিলে পাথরটাকে। একটু পরে পাথরটা দেখা যাচ্ছে, পাথরটা হ্যাঁ দেখছে পাথরটা, আচ্ছা পাথরটা স্পর্শক বরাবর পাথরটা স্পর্শক বরাবর এইভাবে চলে গেল। হ্যাঁ, পাথরটা এইভাবে চলে গেল। এ বলছে আচ্ছা পাথরটা তো বেগ ছিল ভি, তাহলে পাথরটা ভি বেগে চলে গেল। কি হয়, ভি বেগে স্পর্শক বরাবর বৃত্তপথে ঘুরলে স্পর্শক বরাবর চলে যাবে। তাহলে তার কথা অনুযায়ী আচ্ছা পাথরটা ভি বেগে স্পর্শক বরাবর চলে গেল। এবার তুমি দেখছো আচ্ছা পাথরটা যখন এখানে পৌঁছেছে, ঠিক আছে, কোথায় পৌঁছেছে? এইখানে যখন পাথরটা পৌঁছেছে, তুমিও তো বসে নেই এখানে, তো থেমে নেই, তুমিও তো বৃত্তপথে ঘুরছো। তুমি দেখছো তুমি এইখানে পৌঁছে গেছো। তুমি যখন দেখছো পাথরটা এইখানে পৌঁছে গেছে, তুমি তখন এইখানে পৌঁছে গেছো। তখন তুমি দেখবো, তুমি যদি পিছনের দিকে তাকিয়ে দেখো আচ্ছা পাথরটা না এই দিকে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে চলে গেছে। তুমি বলবে আচ্ছা পাথরটা না ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে চলে যাচ্ছে। তুমি যখন আরও পরে দেখবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে এইখানে চলে গেছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তুমি যখন আরও পরে দেখবে তখন এইখানে চলে গেছে, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে চলে গেছে। হ্যাঁ, আর দেখবে আচ্ছা তো স্পর্শক বরাবর চলে যাচ্ছে, আর তুমি দেখবে আচ্ছা ব্যাসার্ধ বরাবর পিছনের দিকে চলে যাচ্ছে, ব্যাসার্ধ বরাবর পিছনের দিকে চলে যাচ্ছে। কারণ তোমার হিসাবে এর পিছনের দিকে একটা বল আছে যার নাম হচ্ছে অপকেন্দ্র বল। হ্যাঁ, আর এর অনুযায়ী এখানে একটা অভিকেন্দ্র বল আছে। তুমি বলবে অপকেন্দ্র বলের জন্য ও ব্যাসার্ধ বরাবর পিছনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার তো একটু ক্লিয়ার হলো? ঠিক আছে। এবার হ্যাঁ, অপকেন্দ্র বললে একটা কার্যহীন বল। ঠিক আছে। এবার
যেটা 4 ধরনের ত্বরণ। কি কি 4 ধরনের ত্বরণ? 4 ধরনের ত্বরণ, এই জিনিসটা না একদম নির্জীবের জন্য, ঠিক আছে? 4 ধরনের ত্বরণ, এই যে খুব একটা নেই। দেখো 4 ধরনের ত্বরণের মধ্যে প্রথম ধরনের ত্বরণ কি বলতো? ফার্স্ট ত্বরণ। ফার্স্ট ত্বরণটা কি হচ্ছে? একটা বস্তু সমবৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানেও বেগ ভি। যদি এখানে 20 করি কিমি পার ঘন্টা, এখানেও কত হবে? হ্যাঁ 20 কিমি পার ঘন্টা, এখানেও ভি, এখানেও ভি, 20 কিমি পার ঘন্টা, ঠিক আছে? তাহলে এখানে আমরা জানি কেন্দ্র অভিমুখী একটা ত্বরণ থাকে যার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। কি ত্বরণ থাকে? অভিকেন্দ্র ত্বরণ। এইটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে? এ এক ধরনের বল, এ এক ধরনের ত্বরণ। দুই নম্বর লেখো, হ্যাঁ, ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ কি সেই স্পর্শকীয় ত্বরণ? দেখো অ্যাকচুয়ালি একটা বস্তু যদি বৃত্তপথে ঘুরতে, তার মানে কি তার সবসময় সমবৃত্ত পথেই ঘুরতে হবে? ফ্যান, বেস্ট এক্সাম্পল হলো ফ্যান। সুইচ অন করলে আস্তে আস্তে বেগ বাড়বে, বাড়বে না? এখানে ধরে নাও তোমার ছিল 0, 10 ধরলাম, ঠিক আছে 10, এখানে 10 কিমি পার ঘন্টা, আমি আর কিমি পার ঘন্টা লিখছি না। এখানে ধরো 20, এখানে 30, এখানে 40, এখানে 50, আস্তে আস্তে বেগ বাড়ছে। তাহলে এখানে তো কেন্দ্র অভিমুখী বল থাকবেই। কি থাকবে? কেন্দ্র অভিমুখী বল তো, ত্বরণ তো থাকবেই, এটা আছেই। এসি কেন্দ্র অভিমুখী ত্বরণ তো আছেই। এছাড়াও একটা ত্বরণ থাকবে না, এইদিকে বেগের মান কত ছিল? এইদিকে বেগের মান কত ছিল? ভি ছিল বেগ, ঠিক আছে 10, আস্তে আস্তে বেগের মান বাড়ছে। তাহলে এই দিকে একটা ত্বরণ আছে যার নাম হচ্ছে এটি, ঠিক আছে? ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ। কোন দিকে? যেদিকে বেগ আছে সেই দিকে, কারণ বেগের মান বাড়ছে, বেগের মান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আবার যদি কেউ মন্দনে চলে, ফ্যানটা সুইচ অফ করছো, আস্তে 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 আস্তে, এখানে কত ছিল? ধরে না 50 কিমি পার ঘন্টা, এখানে কত ছিল? 40, এখানে কত হচ্ছে? 30, এখানে কত হচ্ছে? 20, এখানে কত হচ্ছে? 10, আস্তে আস্তে কমছে বেগ। করতে এইদিকে যদি বেগের অভিমুখ থাকে, ত্বরণ অভিমুখ এইদিকে হবে, এটি স্পর্শকীয় ত্বরণ, ঠিক আছে? কিন্তু এখানেও তোমার যেহেতু বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথের জন্য একটা অ্যাক্সিলারেশন থাকবে যার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে? তাই একটা হচ্ছে একটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ আর একটা স্পর্শকীয় ত্বরণ, ঠিক আছে? দুই ধরনের ত্বরণ শিখলাম। আর একটা হচ্ছে নেট ত্বরণ। লিখে নিয়েছো? মুছে দাও, মুছে দাও, ঠিক আছে? মুছে দাও। দেখো এবার, দেখো এখানে এবার 3 নম্বর ত্বরণ হেডিং দাও। হ্যাঁ লিখে নিয়েছো তো? 3 নম্বর ত্বরণ, 3 নম্বর ত্বরণ লেখো এ নেট। মানে কি? দেখো এই ত্বরণ আছে, এই ত্বরণ আছে, এদের রেজাল্টের একটা ত্বরণ হবে না, এ নেট, ঠিক আছে? দেখো ভেক্টরের মাধ্যমে করতে পারি। এ নেট, হ্যাঁ, ইকুয়াল টু কি হচ্ছে? এসি ভেক্টর প্লাস এটি ভেক্টর। মান কি হবে? এ নেট এর মান কি হবে? মড অফ এটা করতে পারি, ইকুয়াল টু করতে পারি √ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। থিটা হলে এ আর এর মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি 0, মানে জাস্ট এটা 0, আর 90 ডিগ্রি হলে তো এটাই হয়। এবার যদি এর মধ্যবর্তী কোণ বলে, এটা যদি ফাই হয়, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কত হবে বলো তো? ট্যান ফাই ইকুয়াল টু কত হবে বলো তো? হ্যাঁ এইটা কত? এসি তো, হ্যাঁ, একে প্যারালালি এখানে শিফট করো, ঠিক আছে? প্যারালালি শিফট করো, প্যারালালি শিফট করো, একে প্যারালালি এখানে শিফট করো, তাহলে এই দিয়ে কী হচ্ছে? এটি হচ্ছে, হ্যাঁ, আর এটা কি হচ্ছে? এসি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এ প্যারালালি শিফট করো, তাহলে এইটুকুনি যদি সূক্ষ্মকোণ, ছবিটা দেখো, এইটা তো ফাই, হ্যাঁ, সূক্ষ্মকোণের অপোজিটটা কোনটা হচ্ছে? ওহো হো, এইটা প্যারালালি শিফট কী করে করবো? এইরকম হবে, ঠিক আছে? এইরকম হবে ছবিটা, হ্যাঁ, প্যারালালি শিফট করো, হ্যাঁ। তাহলে এই সূক্ষ্মকোণের অপোজিটটা এইটা মানে কত? লম্ব, বা এটা ভূমি, লম্ব কত? এটি, বাই ভূমি কত? এসি, এইভাবে বেরোবে, ঠিক আছে? আরও এক ধরনের ত্বরণ আছে যেটা আমরা আগের দিন পড়েছি, যার হচ্ছে কৌণিক ত্বরণ, ঠিক আছে? আর একটা ত্বরণ আছে যার নাম হচ্ছে কৌণিক ত্বরণ, যেটা প্রথম আগের দিন ক্লাসে পড়েছি। কি? সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ মানে কি? তোমার যদি কেউ বৃত্তপথে ঘুরে,
হ্যাঁ, এদিকে যদি ভি মান হয়, হ্যাঁ, এই অক্ষ ভেক্টর, এই অক্ষ বরাবর, বুঝতে পারছো, এই অক্ষ বরাবর এইরকম হবে না, ভালো করে আঁকি, এইরকম ভাবো, ঠিক আছে, এই বৃত্তপথে ঘুরছে, হ্যাঁ, বৃত্তপথে ঘুরছে, এই যে অক্ষ বরাবর, বুঝতে পারছো, এর অক্ষ বরাবর এই দিকে, হ্যাঁ, এর থিটাও থাকে, এর বেগও থাকে, এইদিকে একটা ত্বরণও থাকে, যার নাম হচ্ছে কৌণিক, আর একটা হচ্ছে কৌণিক ত্বরণ। এই 4 ধরনের ত্বরণ থাকে, ঠিক আছে, কৌণিক ত্বরণ, ঠিক আছে, হ্যাঁ, ভি বেগে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো, এটা হচ্ছে কৌণিক ত্বরণ, এটা সরি ভি লিখবো না, এটা ওমেগা লিখবো, আর এটা আলফা লিখবো, কৌণিক ত্বরণ আলফা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার যদি মন্দনে থাকে, আমি বলেছিলাম যে এটা মন্দনে থাকলে, হ্যাঁ, মন্দনে থাকলে অভিমুখটা অপোজিট হয়, আমি এখানেই লিখে দিচ্ছি, হয় এইদিকে হবে, যদি এটা মন্দনে থাকে মানে কি ওমেগা 1 গ্রেটার দেন ওমেগা 2 গ্রেটার দেন যদি ওমেগা 1 হয় তাহলে এইদিকে হবে, হ্যাঁ, এইদিকে হবে, আর যদি উল্টোটা হয় লেস দেন হয় তাহলে এইদিকে হবে আলফা ডিরেকশন, ঠিক আছে, এগুলো আগের দিন দেখবে, ঠিক আছে, এই 4 ধরনের ত্বরণ থাকে, ঠিক আছে। এই পর্যন্ত আজকে অনেক লেন্দি ক্লাস হয়ে গেছে, অল দ্য বেস্ট।